তো আমরা ডেটা ফ্রেম সম্পর্কে জানবো। ডেটা ফ্রেম হচ্ছে যে আমরা তো আপনাদের মনে আছে নিশ্চয় যে বেসিক পাইথনে বেশ কিছু ডেটা স্ট্রাকচার শিখেছিলাম, যেগুলি ছিল ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, তারপরে লিস্ট, সেট, ডিকশনারি, টাপল। তো সেগুলি ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি, কোন ডেটা স্ট্রাকচারে কি ধরনের ডেটা থাকে সেগুলি আপনারা সবই জানেন। তারপরে নামপাই এসে নতুন একটা ডেটা স্ট্রাকচারের সাথে পরিচিত হলাম আমরা, সেটাকে আমরা বলছিলাম যে অ্যারে। তো নামপাই দিয়ে অ্যারে বানানো যায় এবং নামপাইয়ের ফাংশনগুলি যত ধরনের ডেটা প্রোভাইড করে সবই অ্যারে প্রোভাইড করে। অ্যারে সাথে লিস্টের অনেকটাই মিল আছে, একই রকম জিনিস, একটু পার্থক্য আছে। অ্যারেটা একটু মডার্ন, অ্যারের মধ্যে অ্যারিথমেটিক অপারেশন হয়, অ্যারের মধ্যে অনেকগুলি ফাংশন আছে নামপাই যেগুলি তৈরি করেছে, যেমন একটা অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ডেটা কোনটা, অ্যারের গড় ভ্যালু কত, সাম কত, অনেকগুলি ফাংশন, লিন স্পেস করা যায়, অনেকগুলি ফাংশন কিন্তু এই অ্যারের সাথে নামপাই বানিয়ে রেখেছে। সেজন্য এটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল পাইথন নামপাইকে। তবুও কিন্তু আমরা একটা ডেটাবেসকে স্টোর করার মতো, একটা টেবিলকে স্টোর করার মতো কোনো ভেরিয়েবল এখন পর্যন্ত পাই নাই। কারণ নামপাইয়ের মধ্যে একটা অ্যারে বানানো যায়, অ্যারের মধ্যে অ্যারে স্টোর করা যায় সত্য, কিন্তু আমাদের যে টেবিল থাকে ডেটাবেজের বা এক্সেল এর শিট থাকে, সেটা অ্যারের মধ্যে ঢোকানো যাবে না পুরোটা। কারণ কি, একটা টেবিলের বা শিটের তিনটা অংশ থাকে, তিনটা পার্ট থাকে। সেটা হচ্ছে যে মূলত এই ডেটা থাকে, যেটা আমরা এইভাবে দেখি, রো কলামের যে এগুলি ধরেন ডেটা থাকে টেবিলের মধ্যে, এক্সেল শিটের মধ্যে বা টেবিলের মধ্যে এরকম ডেটা থাকে। আচ্ছা, এরকম ডেটা থাকে, কিন্তু এর অন টপ অফ দ্য ডেটা এইখানে কিন্তু কলাম হেডার থাকে, অর্থাৎ কলাম নেম থাকে, এবং এই পাশে কিন্তু আপনার একটা ইন্ডেক্স থাকে। তাইলে এইখানে থাকে কলাম থাকে, এখানে ইন্ডেক্স থাকে, সাথে যদি আমরা এই মাঝের এই পার্টটাকে ডেটা বলি, এই তিনটা পার্ট মিলায়ে একটা টেবিল হয়। কিন্তু অ্যারের মধ্যে শুধু এই ডেটা পার্টটুকু কভার করবে। এর মধ্যে আপনি ম্যাট্রিক্স হইলে পারে, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হইলে পারে আপনি এরকম রো কলামে রাখতে পারবেন, কিন্তু কলামের নাম এবং ইন্ডেক্স এটা কিন্তু অ্যারের মধ্যে ওইভাবে থাকবে না, নাই। তো সেই জন্য আমরা এখন যে ডেটা স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে ডেটা ফ্রেম। এই যে ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমের মধ্যে আমি কিন্তু এই তিনটা পার্টি পাবো। তাহলে ডেটা ফ্রেমই হলো আমাদের কাঙ্ক্ষিত ডেটা স্ট্রাকচার, যেটার মধ্যে আমরা এক্সেল এর বড় বড় শিট, এসকিউএল সার্ভারের টেবিল বা যে কোনো বিশাল, মনে করেন যে লক্ষ লক্ষ রেকর্ড থাকবে, সব কিন্তু আমরা ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করতে পারবো। তাহলে ডেটাবেস থেকে ডেটা এনে পার্ক করব কোথায়? পার্ক করব এই ডেটা ফ্রেমে। মানে আমার র্যামে তো পার্ক করতে হবে, তারপর তো সেটাকে অ্যানালাইসিস করতে হবে। তো র্যামের মধ্যে রাখতে গেলে তো আমার একটা ভেরিয়েবল লাগবে, একটা জায়গা লাগবে, একটা পাত্র লাগবে। সেই পাত্রটা হচ্ছে ডেটা ফ্রেম। আজকে সেই ডেটা ফ্রেম সম্পর্কে আমরা শিখবো। তো ডেটা ফ্রেম বানানোর ক্ষমতা কিন্তু পান্ডাজের আছে, আর কারো নাই। যেমন অ্যারে বানানোর ক্ষমতা আছে নামপাইয়ের, তেমনি ডেটা ফ্রেম বানানোর ক্ষমতা আছে পান্ডাজের। বেসিক পাইথনের তো নাই। তাহলে পান্ডাজ লাইব্রেরির প্রধান বৈশিষ্ট্য হলো যে পান্ডাজ লাইব্রেরি ডেটা ফ্রেম তৈরি করে। এছাড়াও পান্ডাজের আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা একে একে দেখব। তো চলেন আমরা পান্ডাজ লাইব্রেরিকে ইম্পোর্ট করি। পান্ডাজকে ইম্পোর্ট করলে আহ আমাদের যেটা করতে হবে, পান্ডাস অ্যাজ পিডি, মানে শর্ট নেম করে নিলাম। তো পিডি আপনি যে কোনো নাম দিয়ে শর্ট নেম করতে পারবেন, তবে পান্ডাসকে সবাই পিডি দিয়েই করে, নামপাইকে সবাই এনপি দিয়েই করে। এটা একটা কনভেনশন মতো হয়ে গেছে। তো এই দুইটা লাইব্রেরিকে আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে আমরা ডেটা ফ্রেম বানাবো। ডেটা ফ্রেম তো বানাবো কেন, আমরা তো এক্সেল থেকে, সিএসভি থেকে এই তো আমরা লোড করব ডেটা ফ্রেম, তাই না? ডেটা লোড করব, ঠিক আছে, সেটা
আজকে না করি কালকে করব বা পরের ক্লাসে করব। আজকে মোটামুটি আমরা ইনস্ট্যান্ট ডেটা ফ্রেম বানাই, বিভিন্ন আইটেম দিয়ে ডেটা ফ্রেম বানাই। তো ডেটা ফ্রেম বানাতে গেলে আমরা এইখানে একটা ইন্ডেক্স নিলাম। এই ইন্ডেক্সের মধ্যে দেখেন একটা বড় স্ট্রিং, এটা কিন্তু স্পেস মাঝখানে আছে, কিন্তু এই পুরাটা একটা স্ট্রিং। এই স্ট্রিংকে যদি আমি স্প্লিট করি, তাহলে স্প্লিট ফাংশনে কি করে, বাই ডিফল্ট স্পেস ধরে ধরে স্প্লিট করে এবং একটা লিস্ট বানায় দেয়। অর্থাৎ আমি এটা যদি রান করি, তাহলে আমাকে এরকম একটা লিস্ট উপহার দেবে। এই লিস্টটা কোথায় থাকবে? ইন্ডেক্সের ভিতরে থাকবে। এখন বলবেন যে এই স্প্লিট করে আমার এরকম লিস্ট নেওয়ার প্রয়োজন হইল কেন? আমি তো ডাইরেক্ট এই ইন্ডেক্সের মধ্যে এটা ঢুকাইয়েই দিতে পারতাম। ট্রু, তাহলে তার স্প্লিট ফাংশনটা শিখতে পারতেন না, সেই জন্যই স্প্লিট করে এই জিনিসটা করা হয়েছে। আবার কলামের মধ্যে আমরা এই ভেরিয়েবলগুলিকে, এই ডেটাগুলিকে আমরা ঢুকালাম, তাহলে দুইটাই কিন্তু আমার লিস্ট হবে। এই ইন্ডেক্স একটা লিস্ট হলো, কলাম একটা লিস্ট। আমি যে কোনো নাম দিতে পারি, এখানে ইন্ডেক্স আর কলাম দিলাম আর কি। তো ইন্ডেক্সকে যদি আমরা দেখি, তাহলে দেখেন এই যে R1 R2 R3 R4 এইভাবে কিন্তু আমার ইন্ডেক্সগুলি দেখাচ্ছে, একটা লিস্ট দেখাচ্ছে। ভুলেও এটাকে অ্যারে বলবেন না, কারণ অ্যারে তো নামপাই বানাই, আমি তো নামপাই ইউজ করি নাই, np.array তো বলি নাই, সো এটা অ্যারে হয় নাই, এটা লিস্ট হয়েছে। কলামকে যদি দেখি, কলামও কিন্তু একটা লিস্ট, যেখানে C1 C2 C3 C4 এইভাবে কলাম আছে। আচ্ছা, এবার আমরা একটা অ্যারে নিলাম, এই যে অ্যারে 2D, এটার মধ্যে আমরা 0 থেকে 100 পর্যন্ত অ্যারেঞ্জ ফাংশনের মাধ্যমে নিলাম। তাহলে এই রিশেপটা যদি আমি না করি, তাহলে 0 থেকে 100 পর্যন্ত যদি আমরা নিই, তাহলে কয়টা ডেটা পাবো এবং কোন শেপে পাবো? কেউ বলেন। স্যার 0 থেকে স্যার 99 পর্যন্ত এবং ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল। রাইট, ভেরি গুড। 0 থেকে 99 পর্যন্ত পাবো এবং ওয়ান ডাইমেনশনাল অ্যারে পাবো। তো সেটাকে যদি আমি এই এই রিশেপ করে দিই, তাহলে এই যে ডেটাটা যেটা পাবো, এই ডেটাটাকেই এখন 2 ডাইমেনশনাল বানাই দেবে। যেহেতু 0 থেকে 99, তাহলে 100টা ডেটা আছে, 100টাকে সে 10টা রো আর 10টা কলামে ভাগ করে দেবে। তো চলেন দেখি আমরা এটা করি। তাহলে 2D অ্যারেতে আমরা এরকম একটা ডেটা পেলাম। তাহলে দেখেন, এইটা যদি আমার একটা টেবিল বানানোর জন্য ডেটা ফ্রেম, এই ডেটা পার্ট হয়, ওই যে 3টা পার্টের কথা বলছিলাম, এটা যদি ডেটা পার্ট হয় আর এটা যদি কলাম এই মাথাতে লেগে যায়, কারণ আমি যেহেতু এখানে 10টা কলাম আছে, তাই এখানে কিন্তু C1 C2 10টা কলামই নিয়েছি, কলাম নেম 10টাই নিয়েছি। আবার এদিকে 10/10 রো 10টা আছে, তাই আমি ইন্ডেক্সও 10টা নিয়েছি। এখন এইটা এইটা এবং এইটা মিলায়ে আমি একটা ডেটা ফ্রেম বানাইতে পারি কিনা? হ্যাঁ, পারি। তাহলে ডেটা ফ্রেম বানাবে কে? এই পিডি, পান্ডাস বানাবে। তাহলে pd.dataFrame মেথডের নাম হলো, ডেটা ফ্রেমই হলো মেথডের নাম। তো তাকে আমরা বললাম যে ডেটা সমান কি হবে? ডেটা সমান এইটা হবে, 2D অ্যারে হবে, অ্যারে 2D হবে। ইন্ডেক্স সমান কি হবে? ইন্ডেক্স সমান আমার এই যে ইন্ডেক্সটা হবে। কলাম সমান কি হবে? কলাম সমান এই যে কলামটা হবে। তারপরে বললাম, মিস্টার পান্ডাস, এই তোমাকে আমি দিলাম জিনিসপত্র, তুমি আমাকে এখন একটা ডেটা ফ্রেম বানায় দাও এবং সেটা এই ডিএফ এর মধ্যে, ডিএফ ভেরিয়েবলের মধ্যে আমাকে প্রোভাইড করো। তো এটা যদি রান করি, তাহলে ডিএফ ভেরিয়েবলের মধ্যে সে একটা ডেটা ফ্রেম বানিয়ে দিয়েছে। ডিএফটাকে যদি আমরা এখন দেখি, তাহলে এই যে দেখলাম, আমি গতদিনই বলেছিলাম এখানে কোনো ভেরিয়েবল দেখার জন্য প্রিন্ট কথাটা দেওয়ার প্রয়োজন হয় না। প্রিন্ট দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু না দিলেও সে দেখাবে, এই যে দেখাচ্ছে। তো এখন এইটা কিন্তু আমার একটা এক্সেল এর শীটের সাথে বা এসকিউএল সার্ভারের টেবিলের সাথে আমি এখন তুলনা করতে পারি, কারণ এর আর কোনো ঘাটতি নাই, এর মধ্যে সবকিছুই আছে। যদিও আমরা বানাইলাম, কিন্তু তারপরেও এটার মধ্যে যে কলাম হেডার আছে, আবার এটার মধ্যে ইন্ডেক্স আছে। সো এটা একটা পূর্ণাঙ্গ টেবিল। আচ্ছা, তো এটা আমরা ম্যানুয়ালি বানালাম। আমরা এরকম করে এই ডেটা সেট থেকে, সিএসভি থেকে, এক্সেল থেকেও ডেটা লোড করতে পারবো এই ডেটা ফ্রেমের মধ্যে, সেটা আমরা পরে দেখব। আমরা ছোট একটা ডেটা নিলাম, কারণ এই পান্ডাজের তো শুধু ডেটা ফ্রেম বানানোই কাজ না, পান্ডাজের আরো নামপাইয়ের থেকে আরো বেশি ফাংশন আছে, আরো বেশি অ্যাক্টিভিটিস আছে। পান্ডাজ বলতে পারেন যে এসকিউএল সার্ভারের পুরা কাজটাই পান্ডাজ মাথায় নিয়ে বসে আছে।
এসকিউএল এর। মানে আমরা যে কোয়েরি করব, ধরেন এটা যদি আমার ছোট্ট টেবিল হয়, তো এর মধ্যে থেকে আমি ২ নাম্বার এবং ৩ নাম্বার রো কে দেখব, কি অমুক কলামকে দেখব, সেগুলি দেখার জন্য আমাকে তো এখন কোয়েরি করা লাগবে। কোয়েরি মানে কি? কোয়েরি মানে রিকোয়েস্ট ফর ডেটা। তো আমি কি এখন এখানে এসকিউএল পাবো? এসকিউএল কোড কি আমার কাজে লাগবে? লাগবে না। কারণ পাইথনে এসকিউএল কোডের কোনো দাম নাই। তাহলে এসকিউএল এর সমমানের কোড আমাকে লিখতে হবে। সেই এসকিউএল এর সমমানের কোড কিন্তু পান্ডাজে লিখতে হবে। পান্ডাজ ইউজ করে করতে হবে। তার মানে বিশাল একটা লাইব্রেরি হচ্ছে এই পান্ডাস। শুধু তাই না, পান্ডাস দিয়ে বিভিন্ন আমরা ভিজুয়ালাইজেশনও করতে পারবো। তো সেগুলি আমরা দেখার জন্য আমরা আস্তে আস্তে পান্ডাসকে বোঝার জন্য ছোট্ট একটা টেবিল নিলাম, যাতে আমরা সহজে পান্ডাসকে শিখতে পারি। পান্ডাসের জন্য আপনাদের আজকে এবং আগামী দিন আমাদের ২টা ক্লাস আছে। ২টা ক্লাসে আমাদের পান্ডাস শেষ হয়ে যাবে। না, আসলে শেষ হওয়া সম্ভব না। তো মোটামুটি মেজর জিনিস আমি করব, কিন্তু এই একইভাবে বলে রাখি, আমার এইখানেও পান্ডাজের উপরে আমি কিন্তু, যেহেতু আমি শেষ করতে পারছি না, ক্লাস সংখ্যাও বাড়াতে পারছি না সময়ের কারণে, সেহেতু পান্ডাজের উপরে আমি মোটামুটি এই যে পান্ডাস, এইখানে আমার মোটামুটি 30টা ভিডিও আছে, 30টা। হ্যাঁ, এই যে এখানে আপনি যে যান, সর্বশেষ ভিডিও হলো 30টা ভিডিও আছে। তো এই 30টা ভিডিওতে যদি আমি ক্লাসে কভার করতে যেতাম হয়তো ৫-৬টা ক্লাস লাগতো। তো 30টা ভিডিওতে অনেক কিছু আছে। আপনাদের যারা এই ক্লাসের বাইরেও পান্ডাস আরেকটু ভালো করে শেখার ইচ্ছা আছে, পান্ডাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা পাইথনে ডেটা অ্যানালাইসিস করবেন, মেশিন লার্নিং করবেন, তাদের জন্য পান্ডাস, কোয়েরি তো লাগবেই। আর কোয়েরি মানেই হলো পান্ডাস। এখানে ডিটেইলস বলা আছে যে কিভাবে আপনি বিভিন্ন ওয়েব থেকে ডেটা কালেক্ট করবেন। তো যাই হোক, এটা আপনারা দেখে নিয়েন। আমরা যেটা আমাদের ক্লাসে আছে সেটা এখন বলি। তো এখন আমরা যদি এই এটা ডিএফ যদি একটা টেবিল হয়, ডিএফ যদি একটা ডেটাবেজের টেবিল হয়, তাহলে এসকিউএল সার্ভারে ওই টেবিলটাকে যদি আমার কোয়েরি করে আনতে হয়, টেবিলের সব ডেটা, তাহলে কি বলতে হতো? সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, তাই না? সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, ডিএফ থেকে সবগুলি কলাম এবং সবগুলি রো নিয়ে আসো। আপনারা এসকিউএল শিখেছেন, সো আপনারা এখন বুঝতে পারবেন, অ্যাটলিস্ট এই সমস্ত কোয়েরি তো শিখেছেন। সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, এই কোয়েরি দিয়ে আমরা সবগুলি কলাম সবগুলি রো নিয়ে আসি। তো হোয়ারেস পান্ডাজে খালি ডিএফ বলতেছে, তার মানে আমরা বুঝে যাচ্ছি যে পান্ডাজ অপেক্ষাকৃত সহজ, কম সিনট্যাক্স, কম লিখলেই হয়ে যাচ্ছে। যেখানে আমার এসকিউএল এ লিখতে হয় সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, সেখানে পান্ডাজ বলতেছে তুমি খালি ডিএফ লিখো, এটা ইকুয়াল টু এটা। দেখেন আমি ডিএফ লিখলাম, সবগুলি কলাম সবগুলি রো আমাকে দিয়ে দিল। আচ্ছা, এখন পান্ডাজে যদি আমি এই এসকিউএল এ যদি বলি যে সবগুলি কলাম আমি চাই না, আমি এই সিওন চাই, মনে করেন এখানে সিওন চাই, তাহলে কি করতে হবে? এখানে যা সিওন বলতে হবে, তাহলে সিওন দিবে। কমা দিয়ে যদি বলি আমাকে সিওন আর সি10 দাও, তাহলে কমা দিয়ে সিওন আর সি10 বলতে হবে। এইভাবে আমাকে কিন্তু এসকিউএল এ আমাকে লিখতে হবে। আর স্টার বললে সবগুলি। তো আমি এখন পান্ডাজে চাচ্ছি সিওন আর সি5 বা সিওন, তাহলে পান্ডাজে কিভাবে করব? পান্ডাজে এটা লিখতে হবে, এই যে ডিএফ, ডিএফ এর ভিতরে এই দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে যে যে কলামগুলি চাই সেই সেই কলামগুলিকে এখানে দিতে হবে। যেমন আমি সি1 কে চাই, সি2 কে চাই, সি4 কে চাই। যেটা আমাকে এসকিউএল এ লিখতে হলে বলতে হতো সিলেক্ট সি1 কমা সি2 কমা সি4। তো তাহলে দেখেন এটা যদি রান করি, আমাকে কিন্তু 3টা কলামই দিল। এবার আর সবগুলি কলাম দিল না। কেন? কারণ আমি সবগুলি কলাম চাই নাই। তাহলে আমরা কি শিখতেছি? আসলে কোয়েরি শিখতেছি। এসকিউএল এর কোয়েরির সাথে এটার মিল রেখে আমরা কোয়েরি শিখব, যাতে আমরা সহজে বুঝতে পারি। এসকিউএল এ যেখানে লিখতে হতো সি1 কমা সি2 কমা
C4 সেটা আমাকে এখানে লিখতে হচ্ছে C1 C2 C4 কিন্তু আমাকে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ। যদি আপনি একটা দেন তাহলে কিন্তু এরর দিবে। একটা দিলে দেখেন এরর দিবে। এই যে এরর দিচ্ছে। তার মানে কি দুইটা দিতেছে। এখন দুইটা কিন্তু যদি আপনি একটা জিনিস দেখেন, মনে করেন খালি C4 দেখবেন। এখন কিন্তু একটা দিলে সমস্যা নাই। দেখেন এই যে একটা দিলে কিন্তু দেখাচ্ছে। যদিও এটা টেবুলার ফরম্যাটে দেখাচ্ছে না, সিরিজ আকারে দেখাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আবার সিরিজ আর একটা ডেটা স্ট্রাকচার নিয়ে আলাপ করি। তাইলে ডেটা ফ্রেম তো আপনারা বুঝলেন যে ডেটা ফ্রেম হচ্ছে যার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হলো ইন্ডেক্স পার্ট আর একটা হলো কলাম পার্ট। আচ্ছা, সিরিজ হচ্ছে যার দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট মানে একটা হলো ইন্ডেক্স থাকে আর আরেকটা হচ্ছে ডেটা থাকে, তবে ডেটার শুধু একটা কলাম থাকবে, একটা মানে একাধিক কলাম থাকবে না। তার মানে দেখেন এই যে 3 13 23 3 13 23 এটা কোন কলামে আছে? 3 13 এটা 4 এ আছে, C4 এ আছে। তার মানে এটা শুধু একটা কলাম ক্যান্সেল। তাহলে সিরিজ যে ডেটা স্ট্রাকচারটা সেটার হলো কোনো কলাম হেডার থাকবে না, শুধু ইন্ডেক্স থাকবে আর একটা কলাম থাকবে। তার মানে কি আমরা এটা বলতে পারি যে একাধিক সিরিজ যখন একটা ইন্ডেক্স শেয়ার করে তখন তাকে ডেটা ফ্রেম বলে। একাধিক সিরিজ যখন একটা ইন্ডেক্স শেয়ার করে তখন তাকে ডেটা ফ্রেম বলে। যেমন এইখানে অনেকগুলি সিরিজ, এই এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, এরকম 10টা সিরিজ মিলায়ে একটা কমন ইন্ডেক্স শেয়ার করেছে, তাই এটা ডেটা ফ্রেম হয়ে গেছে। তাহলে সিরিজ কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এক একটা সিরিজ। আচ্ছা, তো আমি যখন এই C4 দেখতে চাচ্ছি তখন সেটাকে ডেটা ফ্রেম আকারে কিন্তু আমাকে দেখাচ্ছে না। আমাকে যেহেতু একটা কলাম দেখতে চাচ্ছি সে সিরিজ আকারে দেখাচ্ছে। ডেটা ফ্রেম আকারে দেখতে গেলে আমাকে অবশ্যই ডবল থার্ড ব্র্যাকেট দিতে হবে শুরুতে এবং ডবল থার্ড ব্র্যাকেট দিতে হবে শেষে। এখন কিন্তু দেখেন এটা ডেটা ফ্রেম হয়ে গেছে, যে C4 এবং সুন্দর করে কিন্তু এটা ডেটা ফ্রেম হয়ে গেছে। তাহলে সিরিজ আর ডেটা ফ্রেমের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন। তা একাধিক কলাম যদি আমি দেখতে চাই, একাধিক কলাম তো কোনোদিনও সিরিজ হইতে পারে না। আমি C4 দেখবো, তারপরে আমি C1 দেখবো, ধরেন এই দুইটাই দেখবো। তো দুইটা তো কোনোদিন সিরিজ হতে পারে না। সিরিজ হলে তো একটা হবে, একটু আগেই বললাম। সিরিজের শর্ত হলো একটা কলাম একটা ইন্ডেক্স। আমি অথচ দুইটা দিলাম, আর এই ফার্স্ট ব্র্যাকেট একটা ব্র্যাকেট দেওয়া মানে সিরিজ আকারে করো, তাহলে তো সে এরর দিবেই, বলবে দুইটা দিয়ে আমি সিরিজ বানাবো কেমনে? দুইটা দিয়ে সিরিজ বানানো সম্ভব না। তার জন্য আমি বলতেছি যে তুমি সিরিজ বানানোর দরকার নাই, দুইটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তার মানে হচ্ছে তুমি ডেটা ফ্রেম বানাও। এখন কিন্তু আর তার কোনো সমস্যা নাই, সে ডেটা ফ্রেম বানাচ্ছে। মোদ্দা কথা, আমরা যদি একাধিক কলাম দেখতে চাই বা একটা কলামও দেখতে চাই তাহলে আমি ডবল ব্র্যাকেট দিয়ে যদি দেখি তাহলে আমার সেটা ডেটা ফ্রেম হবে। আবার আমরা যদি এটাকে টাইপও দেখি, আচ্ছা এই যে ডিএফটা যে আমি বলছি ডেটা ফ্রেম, আমি বললেই তো হবে না, এটা টাইপ দেখি, টিআইপি টাইপ দেখলে কি হয়, ওইটার ডেটা স্ট্রাকচারের টাইপটা দেখায় যায়। তো চলেন টাইপ দেখি। এই দেখেন এটা বলতেছে যে pandas ডট কোড ডট ফ্রেম, মানে পান্ডাস বানাইছে আর কি, আলটিমেটলি হলো ডেটা ফ্রেম। এই যে ডেটা ফ্রেম, তার মানে ডিএফটা হলো ডেটা ফ্রেম। আমি ডিএফ নাম দিয়েছি, আপনি এসএফ নাম দিতে পারেন, কেএফ নাম দিতে পারেন, এবিসিডি যা খুশি দিতে পারেন। আর যখন আমি এখানে এই লিস্ট এই সিরিজ নিচ্ছিলাম, ধরেন এটা তো বলছিলাম সিরিজ, এটা তো বলছিলাম সিরিজ, তো তার প্রমাণ হলো এটা যদি আমি টাইপ দেখি, তাহলে কিন্তু সে দেখেন বলছে যে সিরিজ বলছে, তার মানে এটা আসলে সিরিজ। কিন্তু যখনই আমি দুইটা ব্র্যাকেট দিয়ে দেব, কলাম যদি একটাও থাকে তবুও সেটা আর সিরিজ থাকবে না, সেটা ডেটা ফ্রেম হয়ে যাবে। দেখেন এই যে ডেটা ফ্রেম। আশা করি জিনিসগুলি আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার। ওকে, তাহলে আমরা একাধিক কলাম কি করে দেখতে পাই সেটাও বুঝলেন।
যে আমরা এরকম করে কমা কমা করে যেটা খুশি সেটা দিব, সেটা আমরা তখন দেখতে পারবো। এখানে C4 দুইবার দিলাম মানে C4 সে দুইবার দেখাচ্ছে, কারণ আমি সেভাবেই চেয়েছি। আমি C4 যদি একবার একবার C4 একবার C1 দিই, তাহলে একবার C4 একবার C1 দিবে, মানে যাকে খুশি তাকে আমরা দেখতে পারবো। তাহলে এসকিউএল এর সাথে যদি তুলনা করি, তাহলে সবগুলি ডেটা দেখার, সবগুলি কলাম দেখার স্টার কিভাবে করতে হয় সেটাও আমরা জানলাম। স্টার করতে গেলে কিছু বলাই লাগে না, শুধু ডিএফ দিলেই হয়। আর যদি স্পেসিফিক কলাম দেখতে হয় তাহলে এইভাবে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখে দিলেই সেই স্পেসিফিক কলামগুলি দেখায়। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এটা আসলে যারা, হ্যাঁ বলেন। স্যার আমরা যেমন কলাম ওয়াইজ দেখতেছি এখানে C4 C1, আমরা এভাবে রো ওয়াইজ দেখতে পারি না? আপনি কি এসকিউএল এ রো ওয়াইজ দেখতে পারেন? না মনে হয়। আপনি এসকিউএল জানেন? জি স্যার। আচ্ছা, এসকিউএল এ কি রো ওয়াইজ দেখতে পারেন, যে আমি 10 নাম্বার রো কে দেখতে চাই, কি ওই 20 নাম্বার রো কে দেখতে চাই, এটা কি এসকিউএল এ পারেন? স্যার হোয়ার ক্লজ ইউজ করতে হয় মেবি। হোয়ার Where ক্লজ clause কিন্তু হতে ভিন্ন পারে, জিনিস। condition হোয়ার use করে। ক্লজ ইউজ করলে তো ওটা রো, ওটা তো সেই শর্ত সাপেক্ষে রো নিয়ে আসে। আমি শর্ত সাপেক্ষে বলতেছি না, আমি বলতেছি এসকিউএল এ যদি এই ডেটা থাকতো, আপনি R2 আর R3 কে এইভাবে লিখে, এইভাবে মানে স্পেসিফিক নাম ধরে, হোয়ার ক্লজ না, পারতেন এসকিউএল এ? না না স্যার। স্যার। পারা যায় না, এসকিউএল এ পারা যায় না। যদিও এসকিউএল এ পারা যায় না, কিন্তু এখানে পারা যায়। মানে এসকিউএল এর সাথে থেকে বরং এই পান্ডাস আরো বেশি সাপোর্ট দিচ্ছে। রো ওয়াইজও এখানে আনা যায়। কেমন? রো ওয়াইজ আনতে গেলে আমরা এখানে কলামের নাম দিচ্ছি, তখন আমরা রো এর নাম দিব। যেমন ধরেন আমরা R1 চাই, আর মনে করেন R2 চাই, বা R4 চাই, তাহলে R4 দিব। কিন্তু আরেকটু কারো কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখন কিন্তু এরর দিবে, দেখেন কেন? কারণ সে R1 R4 যদিও রো ওয়াইজ আমি চাচ্ছি, আমার মনের কথা সে তো বুঝবে না, সে তো কলামই খুঁজবে, রো 1 এবং রো 4 নামে কোনো কলাম পাচ্ছে না, তাই সে আনতে পারতেছে না। এটা যে আমি রো ওয়াইজ চেয়েছি সেটা মিন করার জন্য df.lock এই কথাটা বলতে হবে। ডট মানে লোকেশন, তখন কিন্তু সে আর এরর দিবে না। দেখেন রো ওয়াইজ আমাকে এনে দিল, হ্যাঁ, দুইটা রো, একটা রো একটা রো এনে দিল, যেটা এসকিউএল এ কিন্তু করা যায় না। স্পেসিফিক রো ধরে আপনি কিন্তু কল করতে পারেন না। তাহলে এই একই সিনট্যাক্স, শুধু রো ওয়াইজ আনতে গেলে লক দিতে হবে, আর রো ওয়াইজ না আনতে গেলে লক দিতে হবে না। এটা একটু পরেই আছে অবশ্য। এটা তো কলাম ওয়াইজ, তো কলাম ওয়াইজে আমরা লক দিব না। চলে আসলো। এটা তো দেখলাম, এটা টাইপ হবে সিরিজ, কারণ একটা ব্র্যাকেট দিছি, সিরিজ হবে। আচ্ছা, ডিএফ C1 C10, C1 C10 দেখাবে আমাকে, দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, C5 কে যদি আমি সিরিজ আকারে দেখতে চাই, তাহলে দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে এই df.c5 দেখতে পারি, অথবা df থার্ড ব্র্যাকেট দিয়ে C5 দেখতে পারি। এরকম করেও পারি, এরকম করেও পারি, সেটা এখানে বলা হচ্ছে। তবে আমরা সবসময় এরকম করেই করব, ডট দিয়ে করব না। কারণ ডট দিয়ে, ধরেন নাম যদি C5 না থেকে নাম যদি স্পেস দেওয়া থাকতো, তাহলে কিন্তু ডটে আর কাজ করতো না। ধরেন C স্পেস 5 এরকম নাম আছে, তাহলে কিন্তু ডট দিলে আপনার হবে না। আর এইটাতে কিন্তু স্পেস দিলেও কোনো সমস্যা নাই, মাঝখানে স্পেস থাকলেও সমস্যা নাই, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে। যাই হোক, এখন আমরা শিখব যে একটা ডেটা ফ্রেমে, এই যেমন একটা ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমে নতুন একটা কলাম কি করে অ্যাড করা যায়। নতুন একটা কলাম কি করে অ্যাড করা যায়, তাহলে কি করে অ্যাড করা যায়? আমাদের ডেটা ফ্রেমটা কি? ডেটা ফ্রেমটা তো এটা, C1 থেকে C10। এইটা টু বি অনেস্ট, মানে যারা এসকিউএল জানেন তাদের কাছে বেশি ভালো লাগবে, কারণ মনে হয় যে আমি নতুন একটা এসকিউএল শিখছি, নতুন একটা কোয়েরি শিখছি। কারণ আপনি যখন মেশিন লার্নিং এ কাজ করবেন, আপনি যখন ডেটা সায়েন্সে পাইথন দিয়ে কাজ করবেন, তখন আর এসকিউএল এর কোনো, এখানে এসকিউএল এর কোয়েরির কোনো আপনার দাম নাই। এখানে চলে আসছেন মানে আপনাকে পান্ডাস দিয়ে করতে হবে।
এখানে ডেটা আনার আগে আপনি এসকিউএল দিয়ে যত রকম কোয়েরি করে ডেটা প্রসেস করেন সেটা আলাদা জিনিস, কিন্তু যখন এখানে চলে আসবে ডেটা তখন আর এসকিউএল এর কোনো এখানে দাম নাই, এখানে পান্ডাস দিয়ে কোয়েরি করতে হবে। তো এখন নতুন একটা কলাম যদি এখানে দিতে চাই তাহলে ডিএফ থার্ড ব্র্যাকেট দিয়ে সেই কলামের নাম দিব, যা খুশি আমি দিতে পারি যে নামে কলামটা দিতে চাই। তো ধরেন নিউ নামে দিতে চাইলাম, তাহলে নিউ আমি নাম দিলাম। দেওয়ার পরে ওই কলামের কন্টেন্ট কি হবে সেই কন্টেন্ট কিন্তু ইকুয়াল টু দিয়ে বলে দিতে হবে। তো আমি যদি এবিসিডি দিতাম তাহলে ওই কলামের কন্টেন্ট এবিসিডি হইতো, যা দিব তাই হবে। তো আমি বললাম যে ওই কলামের কন্টেন্টটা হবে C1 প্লাস C2, এই যে C1 প্লাস C2 এটা যোগ করে যা হবে সেটা ওই নিউ কলামের কলাম হবে। সেটা কি করে বলতে পারি? সেটা বলতে পারি এইভাবে, এই df.c1 এটা মানে তো এই কলাম, আর df ব্র্যাকেট C2 এটা মানে হলো এই কলাম। তাহলে এই কলাম যোগ করবে, করে যা রেজাল্ট হয় তা কিন্তু এই df new তে দিবে। চলেন দেখি এটা রান করি। এই df new তৈরি হয়ে গেছে, এই যে নিউ কিন্তু কলাম তৈরি হয়ে গেছে। এবং নিউ কলামের মধ্যে কি আছে, যেহেতু আমি C1 প্লাস C2 দিয়েছি তাহলে 0 প্লাস 1 যোগ করলে কি হয়, 1 হয়। 11 প্লাস 10 যোগ করলে কি হয়, 21 হয়। 20 প্লাস 21 যোগ করলে কি হয়, 41 হয়। তার মানে এই দুটা যোগ করে যা রেজাল্ট আসে তা এখানে দিয়ে দিয়েছি। তাহলে হাউ টু অ্যাড এ স্পেসিফিক কলাম সেটা আপনারা জানতে পারলেন। স্যার খুব সিম্পল। হ্যাঁ বলেন। স্যার এই জায়গাতে ডিএফ C1 এটা তো স্যার একটা সিরিজ, আর জি ডিএফ C2 এটাও একটা সিরিজ। জি এই দুইটা সিরিজকে যোগ করে ডিএফ নিউ এটা আরেকটা সিরিজ হলো, আরেকটা সিরিজ হলো, কিন্তু এই সিরিজটা তো কিন্তু এখন পার্ট অফ ফ্রেমের মধ্যে কিভাবে গেল ডেটা স্যার? ফ্রেম, ডেটা ফ্রেমের পার্ট হয়ে গেছে। কমন ইন্ডেক্স শেয়ার করতেছে নিউ। আপনার প্রশ্ন কি? প্রশ্নটা হলো স্যার আসলে সিরিজ আর সিরিজ যোগ করলে এটা ডাটা ফ্রেমের একটা পার্ট হয়ে গেল স্যার। ডেটা ফ্রেমের পার্ট হয়ে গেল কারণ আমি যেখানে বললাম এই যে df.new বললাম যে এটা তো ডেটা ফ্রেমের মধ্যেই বানাইতে বললাম, বুঝছেন না? এটাই সিনট্যাক্স, মানে এই ডেটা ফ্রেমের মধ্যে নিউ নামে একটা কলাম বানাও। তো সে নিউ নামে একটা কলাম বানাইছে, বানাই তার ভিতরে ডেটা কি দিবেন, ডেটা দেওয়ার সময় বললাম এই দুইটা সিরিজ যোগ করে যা রেজাল্ট হয় তা তার মধ্যে দিয়ে দাও। বুঝতে পেরেছেন? ঠিক আছে আচ্ছা, যদি ধরেন আমি আবার বলতাম এখানে এসে আবার যদি বলতাম যে স্যার একাধিক করা যাবে স্যার, একটা নিউ কলাম তো বানালাম, আর আর কি করা যাবে? যাবে না কেন, হাজারটা করা যাবে। আপনি আবার বানাবেন, আবার এই ডিএফ এর সাথে আবার আরেকটা নিউ টু দিবেন, XYZ দিবেন, তো হবে। একই তো নিয়ম, রুলস তো একই, তাই না? রুলস একই, আপনি নিউ দিবেন। এখন কথা হচ্ছে যে আমি ধরেন এই নিউ কলামটা তো আছেই না, আমি আবার যদি নিউ করে df.new করে আমি এবার ধরেন ভিতরে এ দিলাম, মানে সবগুলির মধ্যে এ যাবে। এখন কিন্তু আর নতুন কলাম বানাবে না। যদি কলাম থেকে থাকে তাহলে সে আপডেট করবে, এই যে এইগুলি বাদ দিয়ে তার ভিতরে এ ঢুকাই দিবে। আর কলাম যদি না থেকে থাকে তাহলে সে ক্রিয়েট করবে। যেমন নিউ নামে কলাম আছে, কারণ একটু আগেই বানাইছে, এই যে দেখা যাচ্ছে। এখন যদি আমি বলি নিউ এর মধ্যে এ ঢুকাও, তাহলে আগের যা ভ্যালু আছে সেগুলো মুছে দিয়ে এ ঢুকাবে। দেখেন আমরা রান করলাম, এ ঢুকে গেছে। কি করে বুঝবো এ ঢুকে গেছে? আমাকে এখন দেখতে হবে। তাহলে আবার ডিএফটাকে দেখি। এই দেখেন নিউ এর মধ্যে সব এ ঢুকে গেছে। কেন? কারণ নিউটা তো ছিল, আছে, আপডেট হয়ে গেছে। তাহলে আপনি কিন্তু আরো একটা জিনিস শিখলেন যে কিভাবে একটা কলামের ভ্যালু আপডেট করতে হয়, কিভাবে নতুন কলাম বানাইতে হয় এবং কিভাবে একটা কলামের ভ্যালু আপডেট করতে হয়। আরেকটা কলাম দিলে নিউ, হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা কলামটা তো বাইরের দিকে নিছি, এটা কি এই যে C1 থেকে C10 এর ভিতরে যে কোনো একটা জায়গায় নেওয়া যাবে না? যাবে যাবে, সেগুলিও করা যাবে। আমার এই ভিডিওতে আছে, দেখেন। হ্যাঁ, সব তো আমি এখানে দেখাতে পারবো না। আমি একবার এক ঝলক দেখে আসি কি আছে এখানে। হাউ টু আপডেট এ কলাম টু ডেটা ফ্রেম, এটা তো এখনই শিখলেন আর কি। কন্ডিশনাল আপডেট ডেটা ফ্রেম, তারপরে ডিলিটিং কলাম ফ্রম ডেটা ফ্রেম, কন্ডিশনাল ডিলিট মানে রিনেমে কলাম, একটা কলামকে রিনেম করবেন। হাউ টু রিভার্স রো অ্যান্ড কলাম,
পান্ডাস বেসিক ডেটা ফ্রেম ফাংশন 1, পান্ডাস বেসিক ফাংশন 2, এগুলি সব পান্ডাসের ফাংশন, অনেকগুলি ফাংশন এখানে বলা হয়েছে। ডিলিং উইথ মিসিং ডেটার সাথে কি করে ডিল করবেন, হাউ টু সিলেক্ট কলাম বাই ডেটা টাইপ, হাউ টু রিড অনলি সাবসেট অফ ডেটা, সর্টিং ডেটা ফ্রেমের সর্টিং করবেন, কনভার্ট স্ট্রিং নাম্বার ইন ডেটা ফ্রেম, স্ট্রিং কে কিভাবে নাম্বারে কনভার্ট করবেন, হাউ টু ফাইন্ড রিমুভ ডুপ্লিকেট রোজ ইন পান্ডাসের ডুপ্লিকেট রোজ কি করে ফাইন্ড করবেন এবং কি করে রিমুভ করবেন, হাউ টু ওয়ার্ক উইথ ডেট অ্যান্ড টাইমস ইন পান্ডাস, ডেট অ্যান্ড টাইমস দিয়ে কিভাবে কাজ করবেন, বিল্ড এ ডেটা ফ্রেম ফ্রম মাল্টিপল ফাইলস অর রো, অনেকগুলি ফাইল থেকে কি করে ডেটা ফ্রেম বানাবেন। আমরা তো এখন সরাসরি একটার থেকে বানাইতে পারলাম, অনেকগুলি ফাইল থেকে কি করে করা যায়। বিল্ড এ ডেটা ফ্রেম ফ্রম মাল্টিপল কলামস, split data frame into 2 random subset, filter by category, filter by largest, convert continuous data into category, how to access sample data set in pandas, web scraping ওটা তো কোথায় জানি আছে, এর মধ্যে কোন একটার ভিতরে সাব করে বলা আছে। তবে এখানে আপনার যেটা হচ্ছে, কোথায় ছিল, হ্যাঁ এইখানে আপনার ওই যে কলাম যখন আপনি অ্যাড করার সময় অ্যাট বলে দিতে হয়। হ্যাঁ, অ্যাট, ওই সিনট্যাক্সটা আমার মনে নাই, আমি করেছি কিন্তু সব আমার নিজেরও মুখস্থ হয়নি। অ্যাড করে দিলে সেই স্পেসিফিক জায়গায় আসে, আছে মনে হয় নিচে, দেখবো। আচ্ছা, এখন আসেন আমরা এই যে নিউটা বানাইলাম, এখন নিউটাকে আবার আমরা ডিলিট করে ফেলতে চাই, মানে এটা তো একটা গার্বেজ, আসলে এটা তো শেখার জন্য বানাইলাম। তো ডিলিট করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের ডিলিট করতে চাইলে df.drop, মিউট করেন, কার কাছ থেকে সাউন্ড আসছে, df.drop করে যে কলামটা ডিলিট করব সেই কলামটা লিখতে হবে। এই যে আবুল হাসান, আপনার কাছ থেকে সাউন্ড আসছে। এখন আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। তাহলে ড্রপ করতে গেলে df.drop, তারপরে নিউ লিখলে আপনার ওই যে কলামটা আমরা ডিলিট করতে চাই সেটা, আমরা নিউটাকে ডিলিট করতে চাই তাই নিউ লিখলাম। আর অ্যাক্সিস অন মানে হচ্ছে যে আমরা কি রো ডিলিট করতে চাই না কলাম ডিলিট করতে চাই। তো যেহেতু আমরা কলাম ডিলিট করতে চাই, অ্যাক্সিস অন মানে আসলে কলাম মিন করে, অ্যাক্সিস কলামও আমরা লিখতে পারি, অনও লিখতে পারি। আর অ্যাক্সিস জিরো মানে হচ্ছে রো মিন করে। এটা সহজে বোঝার জন্য আমি এভাবে চিন্তা করি, কলাম তো লম্বা, একের মতো লম্বা, সো অ্যাক্সিস অন মানে কলাম, আর জিরো হলে পরে রো হবে। তো আমরা নিউকে ডিলিট করতে বললাম, দেখেন নিউ কিন্তু ডিলিট হয়ে গেল, এই যে নিউ কিন্তু এখানে নাই, ডিলিট হয়ে গেল। তবে আমরা যদি এখানে আবার ডিএফ কে দেখি, তাহলে নিউকে আবার দেখতে পাচ্ছি, তাহলে কি ডিলিট তো হইলো না। এখনই আমি বললাম যে ড্রপ কমান্ড চালাইলে ডিলিট হবে, কিন্তু তো ডিলিট হইলো না, এই যে ডিএফ চালাইলে তো আবার আছে। এর কারণ কি কেউ বলতে পারবেন? স্যার আমরা ভেরিয়েবলের ভিতর নিয়ে নেই। ভেরিয়েবলের ভিতরে না নিলেও ডিলিট হবে, সেটাও সমস্যা না। এর কারণ হচ্ছে যে ডিলিট করতে গেলে, পার্মানেন্টলি ডিলিট করতে গেলে ইন প্লেস ট্রু নামে আরেকটা এক্সট্রা প্যারামিটার দিতে হয় বা আর্গুমেন্ট দিতে হয় আরেকটা, সেটা হচ্ছে ইন প্লেস ট্রু। যদি সেটা আমি না দিই তাহলে সে এই টেম্পোরারি ডিলিট করে আমাকে এখানে দেখাবে বটে, কিন্তু আলটিমেটলি ডেটা ফ্রেম থেকে জিনিসটাকে ডিলিট করবে না। এটার কারণ হচ্ছে যে আমরা যদি এখন মনে করেন এই যে আমরা যখন তৈরি করলাম তখন কিন্তু ইন প্লেস ট্রু বলার প্রয়োজন হয়নি, জাস্ট নিউ বললাম, নিউ বলে দিলাম, অটোমেটিক তৈরি হয়ে গেল। কারণ আপনি এখন যদি কোনো ফাইল এখানে তৈরি করেন, আপনাকে কি বলবে যে আমি কি ফাইলটা তৈরি করব, এরকম কিন্তু প্রশ্ন করবে না আপনাকে, সে তৈরি করে দেবে। কনস্ট্রাকটিভ অপারেশনের জন্য সে প্রশ্ন করে না, আপনার প্রয়োজন না হলে আপনি ডিলিট করে ফেলবেন। কিন্তু আপনি রিসাইকেল বিন থেকে কিছু যদি মুছতে যান তাহলে কিন্তু আপনাকে সরাসরি মুছতেছে না, দেখেন আপনাকে প্রশ্ন করতেছে তুমি কি সত্যি সত্যি ডিলিট করবা,
কারণ ডিস্ট্রাকটিভ অপারেশন হলে আপনাকে একটা সতর্কতা স্বরূপ মেসেজ দেয়। তো এখানে সতর্কতা স্বরূপ মেসেজ দেয় না, তবে সে বোঝে যে আপনি এই ইনপ্লেস ট্রু আপনি কিন্তু অনিচ্ছাকৃতভাবে লিখবেন না। ইনপ্লেস ট্রু লিখেছেন মানেই আপনি সত্যি সত্যি ডিলিট করতে চান, তাই ইনপ্লেস ট্রু ছাড়া সে ডিলিট করে না। এটা হয়তো এমনি অসতর্কতা বশতও কিন্তু আপনি এরকম ডিলিট করে ফেলতে পারেন, তাই ইনপ্লেস ট্রুটাকে দিতেই হবে। এখন আবার দেখেন একই জিনিস, ড্রপ নিউ অ্যাক্সিস 1 ইনপ্লেস ট্রু লিখলাম, লেখার পরে আবার আমরা ডিএফটাকে দেখলাম, মানে ড্রপ করলাম এবং ডিএফটাকে দেখলাম পাশাপাশি। এখন কিন্তু আর নিউ কলামটা নাই, তার মানে এখন একেবারে কনফার্ম ডিলিট হয়ে গেছে। কেন? কারণ আমি ইনপ্লেস ট্রুটা দিয়েছি। এরকম ইনপ্লেস ট্রু আরো কয়েক জায়গায় লাগে যখন আপনার ডিলিট করতে হয়। স্যার এরপরে আমরা যত ফাংশনই করব তখন কি এই ডিএফ এর ইনপ্লেস ট্রুর পরে যে টেবিলটা আছে সেটার উপরেই ফাংশনটা হবে? রাইট, মানে এটা তো সিকোয়েন্সিয়ালি কাজ করবে না। তো ধরেন আমার ডিএফটা যে অবস্থায় আছে সেই অবস্থা নিয়েই তো আগাবে। ধরেন ডিএফ এ একটু আগে এই নিউ কলামটা ছিল, তো ডিএফ এ তো সবসময় নিউ কলামটা সহই থাকতো। আমি এখন ডিলিট করে দিলাম, এখন সিকোয়েন্সিয়ালি সে কাজ করবে। আমি যদি এখন এই ডিএফটাকে উপরেও দেখি, এখানেও যদি রান করি, তবু কিন্তু নিউ কলামটা পাবো না। উপর নিচ কিন্তু কোনো ব্যাপার না। দেখেন আমি রান করি, এই দেখেন নিউ কলামটা নাই। কারণ হচ্ছে ডিএফ এখন নিউ কলাম ছাড়া হয়ে গেছে। সো যে সেলেই আমি ডিএফটাকে দেখি, সেটা উপরের সেল হোক আর নিচের সেল হোক, ওই নিউ কলাম ছাড়াই হবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা আসেন যে কিভাবে রো কে আমরা দেখতে পারি। রো কে কিভাবে দেখতে পারি? একটু আগেই তো বললাম যে লক শব্দটা ইউজ করতে হবে। লক ইউজ করলে ধরেন আমি যেহেতু ডেটা ফ্রেম আকারে দেখব, তাই আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দিলাম। তো চলেন আমি আর1 কে দেখব। এই যে আর1 কে দেখতে পাচ্ছি যে এখানে একটা রো কে দেখছি, কমা দিয়ে আরেকটা রো দিলে আরেকটা রো কেও দেখতে পারতাম। তবে রো দেখার জন্য আমাকে লক বলতে হবে। লক মানে লোকেশন। একটা ডেটা ফ্রেমের কিন্তু কলামের নাম এক্সপ্লিসিট থাকে, আবার ইমপ্লিসিটও থাকে। আবার রো এর নাম এক্সপ্লিসিট থাকে, ইমপ্লিসিটও থাকে। মানে এইখানে আর1, আর2, আর3, আর4 এগুলি কিন্তু এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে আমি নামগুলো দিয়েছি, কিন্তু আমি যদি নামগুলো না দিতাম তাহলে সে কিন্তু এগুলির নাম রাখতো, তখন এটা 0, 1, 2 ইমপ্লিসিট দিত। তার মানে আমি যতই নাম দিই তার কিন্তু ভিতরে একটা ইমপ্লিসিট নাম কিন্তু আছে ইন্ডেক্সের। সেটা হলো 0, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4। তার মানে মনে রাখবেন যে যে কোনো কলামের বা যে কোনো ইন্ডেক্সের দুই ধরনের নাম থাকে। একটা হলো এক্সপ্লিসিট, যেটা প্রদর্শিত হয়, আর আরেকটা হলো ইমপ্লিসিট, যেটা 0, 1, 2, 0 থেকে শুরু হয়ে যেটা হয়। এটা বোঝার জন্য আমরা আবার প্রথমে চলে যাই। ধরেন আমরা এই টেবিলটা যখন বানিয়েছিলাম তখন কি দিয়েছিলাম? ইন্ডেক্স দিয়েছিলাম, কলাম দিয়েছিলাম। ধরেন ইন্ডেক্স কলাম আমরা দিব না, দিলাম না, শুধু আমি ডিএফ বানাচ্ছি। দেখেন আবার তো ডিএফ বানাবে, তাই না? মানে আবার নতুন করে বানায় যা হয় ডিএফ এর মধ্যে ঢুকাই দেবে। তো ডিএফ কি আছে সেটা তো বড় কথা না, ডিএফ মুছে যে নতুন ভাবে ডিএফটা আবার তৈরি হবে। তো এখন কিন্তু আমি ইন্ডেক্সও দিইনি, কলামও দিইনি, তাহলে কি ডিএফ বানাবে না? ডেটা ফ্রেম বানাবে না? অবশ্যই বানাবে, বানাইছে। তাহলে ডিএফ এর চেহারা দেখি আমি, দেখেন এইখানে 0, 1, 2 করে দিচ্ছে, এখানেও 0, 1, 2 করে দিয়েছে। কিন্তু আমার ডেটা না দিলে কিন্তু হবে না, ডেটা আমাকে দিতেই হবে। ডেটা হলো মেইন পার্ট। আর ইন্ডেক্স আর কলাম যদি আমি না দিই তাহলে সে ইমপ্লিসিট কলাম এবং ইমপ্লিসিট ইন্ডেক্স দিয়ে আমাকে ডেটাটা বানাই দিবে। তো আমি তো ইমপ্লিসিট নিব না, আমি আর1, আর2 নিব, তাই আমি আবার ডেটাটাকে চেঞ্জ করি, আবার বানাই। এবার তো আর1, আর2 দিয়ে হবে, আবার আমার মতো আমি পেয়ে গেলাম, যেরকম ছিল পেয়ে গেলাম। তাহলে এক্সপ্লিসিট ইন্ডেক্স আর ইমপ্লিসিট ইন্ডেক্স বিষয়টা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। জি স্যার। তো আমি যখন এই লোকেশন আর1 দিয়ে আনলাম, ব্রাউজ করলাম, তখন আমি কোন ইন্ডেক্স দিলাম? এটা কোন ইন্ডেক্স?
কোন ইন্ডেক্স ধরে ডেটা আনলাম বলেন? এক্সপ্লিসিট স্যার। এক্সপ্লিসিট। জি স্যার। আমি চাইলে ইমপ্লিসিট ধরেও আনতে পারি। কেমন? আইলক বলতে হবে। আইলক মানে হচ্ছে ইমপ্লিসিট লোকেশন। শুধু লক মানে হচ্ছে যেটা দেখাই এক্সপ্লিসিট, আর আইলক মানে হচ্ছে ইমপ্লিসিট লোকেশন। তাহলে আমি এই আরনকেই যদি আনতে চাইতাম, আরনের ইমপ্লিসিট অ্যাড্রেস কত? 0 নিশ্চয়, কারণ এর প্রথমে আছে 0। তাহলে আমি যদি বলি আইলক 0 নিয়ে আসো, একই জিনিস নিয়ে আসবে, এই আরনকেই নিয়ে আসবে। তাহলে বুঝতে পেরেছেন যে এক্সপ্লিসিট ইন্ডেক্স ধরেও আনা যায়, আবার ইমপ্লিসিট ইন্ডেক্স ধরেও আনা যায়। তাহলে স্যার এই দুইটা জিনিস বেসিক ডিফারেন্সটা কি? একই জিনিস কি আমি দুইটা দিয়েই করতে পারবো এরকম কিছু? একই জিনিস করতে পারবো না, আপনি তো ব্রাউজ করতেছেন, আপনি তো কোয়েরি করতেছেন। কোয়েরি করার সেটাই স্যার, সময় মানে আমি যে ধরেন কোনো একটা এখন দিয়েই করতে পারবো। যে কোনো একটা দিয়েই পারবেন। আপনার এখানে মনে করেন 1 লক্ষ রেকর্ড আছে, কথার কথা। এখন তো নয় 10টা আপনার চোখের সামনে R1 R2 সব দেখছেন। এখন আচ্ছা। 1 লক্ষ রেকর্ড আছে। এখন আপনাকে বলা হলো যে তুমি ওই 9999 রেকর্ড না নিয়ে আসো, তখন কি আপনার এক্সপ্লিসিট ইন্ডেক্স ধরে পারবেন? 9999 এক্সপ্লিসিট ইন্ডেক্স কি আছে আপনি জানেন না তো, সিরিয়ালি নাও থাকতে পারে, তাই না? কিন্তু আপনি যদি ইমপ্লিসিট ইন্ডেক্স ধরেন তাহলে ঠিকই তো 9999টা নিয়ে আসতে পারবেন। কারণ এখানে যদি আপনি 9999 যেহেতু 0 থেকে শুরু হয়, 9998 যদি লিখেন তাহলে তো সেই রেকর্ডটা নিয়ে আসবে। তাহলে তখন তো আর আপনার এক্সপ্লিসিট ইন্ডেক্স কাজ করতেছে না। ইমপ্লিসিট ইন্ডেক্স হলো যে তার সিরিয়াল ধরে আনিয়ে আসার জন্য। তো দুইটার দুই কাজ। জিনিস একই আসবে, কিন্তু কোয়েরি করার সময় আপনি এক্সট্রা সুবিধা পাচ্ছেন ইমপ্লিসিটে। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। তা আমি এখন স্যার আইলকের মাঝখানে কি স্যার কোনোভাবে রেঞ্জ ইউজ? আইলকের মাঝে কি? স্যার রেঞ্জ ইউজ করে কি স্যার আমি নির্দিষ্ট কোনো রো দেখতে পারবো, যেমন স্যার যে 0 থেকে 3 বা 3 থেকে 5 এরকম? মানে আপনি বলতে চাচ্ছেন 0 থেকে আমি এই 5 দেখতে চাই, এরকম? হবে না, জি স্যার। এভাবে হবে না, এভাবে হবে না। আপনাকে ওটা দেখতে চাইলে আছে এর রেঞ্জ ইউজ করে, আপনি মনে করেন যে একটা নির্দিষ্ট রেঞ্জের দেখতে চাচ্ছেন, তো আপনি 0 থেকে শুরু করে আপনি 5 পর্যন্ত দেখতে চাচ্ছেন। তার মানে আপনার কলামের দিক থেকে সবগুলি কলাম, আর এর দিক থেকে আপনি চাচ্ছেন যে এইটা রোর দিক থেকে চাচ্ছেন যে, তাহলে আপনি এখানে দিবেন হলো 0 টু মনে করেন আপনি 6 দিলেন, কমা বের হওয়ার কথা। এই যে বুঝছেন, এই যে রেঞ্জ দেখছে, রেঞ্জ আসছে এখানে। ধরেন জি আপনি স্যার বুঝতে পারছি। এগুলি পরে আছে, হ্যাঁ, এখন অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অনেক রেঞ্জ ধরেও আনা যাবে, অসুবিধা নেই। তাহলে স্পেসিফিক আমি রো ধরে আমি নিয়ে আসতেছি, রো এর নাম ধরেও দিতে পারি, আবার আমি ইমপ্লিসিট ইন্ডেক্স ধরেও সেটাকে আনতে পারি। আচ্ছা, একসাথে 3টা রোকে আনবো, কিন্তু এসকিউএল এ এরকম আনা যায় না। আচ্ছা, এখন বলবেন যে এসকিউএল এ যা যায় তা এখানে করে দেন। এসকিউএল এ তো হোয়ার ক্লজ করা যায়, তাই না? হোয়ার ক্লজ দিয়ে আমি এখানে ডেটা আনতে চাই, হোয়ার ক্লজ কি করে দেব? অর্থাৎ আমি বলতে চাই যে এখানের মধ্যে সেই সমস্ত রো গুলি আসুক যে সমস্ত রোর C1 এর মান 20 এর থেকে বেশি। তার মানে ধরেন এগুলি সব আসবে। এ তো হোয়ার ক্লজ। তো চলেন আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। এগুলি একই জিনিস বারবার দেখাচ্ছে, R1 R2 কে দেখাচ্ছে, C1 এইখানে কিন্তু রো দিছে, কলামও দিছে। রো দিছে, কলাম দিছে, তার মানে দেখেন
লগ দিছে, রো দিতে গেলেই লগ দিতে হয়। লো কলাম দুইটাই যদি দেয় তাহলে ইন্টারসেকশনকে নিয়ে আসে। যেমন R1 রোকে বলেছেন আর C1 কলামকে বলেছেন, তাহলে সে কি করবে, এখান থেকে R1 রো মানে কি এটা, আর C1 কলাম মানে কি এটা, দুজন মিলে ইন্টারসেক্ট করলো জিরোকে, এই জিরোকে। তাহলে আপনি যদি এভাবে বলেন যে R1 আর C1 সেটাকে নিয়ে আসো, তাহলে দুইটা মিলে যেটাকে ইন্টারসেক্ট করবে জিরোকে সেটা নিয়ে আসবে। আচ্ছা এবার বললেন যে R1 R2 C1 C2, তাহলে ও ইন্টারসেক্ট করবে যাকে তাকে নিয়ে আসবে। তাহলে কাকে ইন্টারসেক্ট করবে, R1 R2 C1 C2, চলো দেখি। R1 R2 C1 C2, তাহলে ইন্টারসেক্ট করতেছে এই চারজনকে 0 10 1 11, তাহলে এর রেজাল্ট হবে 0 10 1 11। সিরিয়ালিজে বলতে হবে এমনও কোনো কথা নাই। R2 R5 C3 C4, তার মানে কি হবে এবার, R2 এটা আর R5 C3 C4, এটা মনে হয় পাশাপাশি ছিল। তাইলে ইন্টারসেক্ট করলো 12 13 42 43, 12 13 42 43। ডিএফ এর মতোই থাকছে। আমরা যতই কোয়েরি করি, যতই ডেটাকে দেখি, ডিএফ তো আর চেঞ্জ হবে না। ডিএফ কখন চেঞ্জ হবে, যখন আমি কোনো কিছু অ্যাড করব, কোনো কিছু ডিলিট করব, তখনই ডিএফ চেঞ্জ হবে। তাছাড়া এই কোয়েরির মাধ্যমে, মানে সিলেক্ট কোয়েরির মাধ্যমে, এখানে তো সিলেক্ট কোয়েরি না, মানে আমি বিভিন্ন রকম ব্রাউজ করার মাধ্যমে ডেটার কোনো ক্ষতি হবে না, ডেটা আগের মতোই থাকবে। আচ্ছা এখন যদি আমরা বলি যে ধরেন এই ডিএফ এর মধ্যে গ্রেটার দ্যান 5 এইটা যদি চালাই, তাহলে কি রেজাল্ট পাবো কেউ বলতে পারবেন? পাঁচ, আচ্ছা ডেটা ফ্রেমটা স্যার 5-এর উপরে, অর্থাৎ 5 যে ভ্যালুটা তার উপরে যে রো এবং কলাম সেটা হয়তো দেখাবে। না, শোনেন, যখন আমরা এই অ্যারে বা ডেটা ফ্রেম একই নিয়ম, যখন অ্যারের সাথে 5 যোগ করি তখন অ্যারের প্রত্যেকটা ভ্যালুর সাথে 5 যোগ হবে। যখন ডেটা ফ্রেমের সাথে 5 যোগ করব তখন অ্যারের এই ডেটা ফ্রেমের প্রত্যেকটা ভ্যালুর সাথে 5 যোগ হবে। তেমনি যখন আমি ডিএফ গ্রেটার দ্যান 5, এটাও কিন্তু একটা অপারেশন, এটাকে আমরা বলছি কম্প্যারিজন অপারেশন। কম্প্যারিজন অপারেশনের রেজাল্ট কিন্তু ট্রু আর ফলসে হয়। তাহলে ডিএফ তো আসলে ডিএফ গ্রেটার দ্যান 5 বলা মানে প্রত্যেকটা জায়গাতে সে চেক করবে যে কোনটা 5 এর থেকে বড়। যদি 5 এর থেকে বড় হয় তাহলে সেটা ট্রু হবে, আর 5 এর থেকে বড় না হলে সেটা ফলস হবে। তার মানে এইটা ফলস হবে, এটা ফলস হবে, এটা ফলস হবে, এটা ফলস হবে, এটা ফলস হবে, এটা, এই কয়টা ফলস হবে, বাকি যা ডেটা আছে সব ট্রু হবে। তো এটা যদি আমি রান করি তাহলে এমন হবে, দেখেন, শুধু ফলস 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 আর সব ট্রু 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 ট্রু, মানে সবার সাথে এই জিনিসটা দেখাবে। তার মানে স্যার পুরা ডাটাবেস, মানে পুরা ডাটা ফ্রেমটাকে যদি কন্ডিশনালি দেখে তাহলে বুলিয়ন আকারে আউটপুট দিচ্ছে স্যার। হ্যাঁ, পুরো ডেটা ফ্রেম না, আপনি যদি একটা ভ্যালুকেও দেখেন, এই কন্ডিশন স্টেটমেন্টের আউটপুটই তো বুলিয়ান, তাই না? এটা তো আপনি যখন ইফ এলস এর সাথে যদি লাগান তাহলে তো ওটা তো বুলিয়ান। কন্ডিশনাল স্টেটমেন্ট এই অপারেশনের অপারেটরের আউটপুট কিন্তু সর্বদা বুলিয়ান, এটা মনে রাখবেন। জি স্যার। তো সেই বুলিয়ান যদি আমি এখানে কন্ডিশনাল না হতো, যদি আমি প্লাস দিতাম তাহলে প্রত্যেকটা ভ্যালুর সাথে প্লাস যোগ করতো। এখন কন্ডিশনাল, প্রত্যেকটা ভ্যালুর সাথে কন্ডিশনাল রেজাল্ট দেবে,
তো ডিএফটা আমার ডিএফ এর মতোই আছে, আগের মতোই আছে। এখন আপনারা বলতে পারেন যে এইখানে এই যে প্রথম লাইনে কয়টা অপারেটর আছে? 1 2 স্যার তিনটা। তিনটা অপারেটর আছে। কি কি অপারেটর আছে, কি কি ধরনের অপারেটর আছে, কয় ধরনের স্যার অপারেটর আছে এখানে? একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর একটা কম্পারিজন অপারেটর, একটা আর একটা অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, তিনটা অপারেটরের মধ্যে যদি আমি এখন রান করি, সর্বপ্রথম কোন অপারেটরটা চলবে? সর্বপ্রথম Arithmetic. স্যার অ্যারিথমেটিকটা স্যার, তারপরে স্যার অ্যাসাইনমেন্ট, ভুল। রিলেশনাল যেটা স্যার, অ্যারিথমেটিকের ইকুয়ালিটি, স্যার পরে অ্যারিথমেটিক, তারপরে কম্পারিজন, কম্পারিজন, তারপরে অ্যারিথমেটিকের অ্যাসাইনমেন্ট। পরে কম্পারিজন কম্পারিজন, স্যার, সব শেষে চলবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? তাহলে এইটা তো ডিএফ না, এই যে ডিএফ, এই ডিএফ এর উপরে যদি আমি এটাকে চালাই, তাহলে সব প্রথমে চলবে এইটা নাকি? জি স্যার। এইটা। তাহলে প্রত্যেকটা আইটেমের সাথে মডিউলাস 3 করবে। তাহলে প্রথমটার সাথে যদি মডিউলাস 3 করে, মানে মডিউলাস 3 মানে কি, যে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ বের করবে। যা হয় তো সেটা স্যার। হ্যাঁ, তাহলে প্রথমটার সাথে কিন্তু এই জিরোর সাথে মিলে যাবে, ট্রু, কারণ 0 কে 3 দিয়ে ভাগ করলে 0ই হয়। এটাতে যদি 3 দিয়ে ভাগ করে তাহলে কিন্তু 0-র সাথে মিলবে না, কারণ 1 কে 3 দিয়ে ভাগ করলে একই হয়, মানে মানে ভাগশেষ এক হয়। ভাগশেষ থাকে স্যার। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ফলস হবে, কারণ এই দুইটা মিলে গেলে তখন আবার ট্রু হবে। তাহলে এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এইটা আবার ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ফলস, ট্রু। তার মানে 3 দিয়ে যাকে যাকে ভাগ করলে মিলে যায় সেইগুলি ট্রু, বাকিগুলি ফলস। এবং সবশেষে আমি যদি বুল মাস্ককে অ্যাসাইন করি, তার মানে এই ট্রু ফলস এর যে একটা জিনিস হলো সেটা বুল মাস্ককে গিয়ে অ্যাসাইন হবে। ধরেন আমরা বুল মাস্ককে যদি দেখি, বুল মাস্ক মনে করেন অ্যাসাইন হলো, এই রেজাল্টটা তো অ্যাসাইন হবে, তাহলে ট্রু ফলস অ্যাসাইন হলো। বুল মাস্কটা একবার শো করি, দেখেন ট্রু ফলস এর একটা ডেটা ফ্রেম দেখাচ্ছে। তো এখানে কোথায় কোথায় ট্রু হয়েছে, যেখানে যেখানে 3 দিয়ে মডুলাস করলে মিলে গেছে, মানে 0 হয়েছে, এখানে এখানে এইখানে এখানে নিশ্চয় 6 ছিল, এখানে 9 ছিল, এখানে আবার 12 ছিল। বুঝতে পেরেছেন? বুলমাক্সের মধ্যে এই অপারেশন করে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা অ্যাসাইন হয়েছে, এই যে অ্যাসাইন হয়েছে। স্যার আমি ভুল মার্কসটা না লিখে এখানে ওয়াই লিখতে পারতাম না স্যার, একই তো কথা। এই ভেরিয়েবল নাম নিয়ে আর কেউ কখনো প্রশ্ন করবেন না। ভেরিয়েবল নাম যা খুশি, আপনি আকাশ বাতাস পাতাল আপনার নাম যা খুশি লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আমি লিখেছি একটু মিনিংফুল করার জন্য, এই যে মাস্কিং বলে বুল মার্কস, আমি হয়তো লিখেছি, কিন্তু ভেরিয়েবল নাম যা খুশি লেখা যাবে, কোনো সমস্যা নাই। তার প্রমাণ দেখেন, এখানে বুল মার্কস না লিখে আমি এরকম একটা লিখলাম, কিন্তু এই জিনিসটাই আবার আমাকে তখন প্রিন্ট করতে হবে। এই যে হইলো, কোনো সমস্যা তো নাই। তো এখন এই বুল মার্কস এর মধ্যে ধরেন এই ট্রু ফলস হইলো। আচ্ছা, এখন ডিএফ এর মধ্যে যদি এই ট্রু ফলসটা চালনা করি, এই যে দেখেন এবার ইন্টারেস্টিং জিনিস, যে ডিএফ তো আমার ডেটা ফ্রেম, এই অরিজিনাল ডেটা ফ্রেম, এটার মধ্যে আমি চালনা করলাম, আসলে বুল মার্কসের মধ্যে কি আছে, এটা আছে। তাহলে ডিএফ এর ভিতরে আমি বুল মার্কসটাকে দিয়ে দিলাম, তাহলে ফিল্টার হয়ে যাবে, যেটা যেটা ট্রু সেটার ভ্যালু থাকবে, যেটা যেটা ট্রু না সেটার ভ্যালু থাকবে না। এটা হলো ফিল্টারিং করা, ফিল্টার হয়ে যাচ্ছে। দেখেন, এই দেখেন এটার ভ্যালু আছে কারণ এটা ট্রু, এগুলি ভ্যালু নান হয়ে যাচ্ছে, এটার ভ্যালু আছে কারণ এটা ট্রু, এটার ভ্যালু আছে, এটা ট্রু। তাহলে কাইন্ড অফ ফিল্টার হয়ে যাচ্ছে এই এই পদ্ধতিতে। ডিএফ তো আগের মতো পুরোটাই আছে। এখন আমি যদি একটা শর্ত দিই যে ডিএফ এর সি অন কলামটা গ্রেটার দ্যান 11,
ডিএফ এর C1 কলামটা গ্রেটার দ্যান 11 এই কথা যদি আমি বলি তাহলে এই আর অন রেকর্ডে এটা কি ট্রু হবে না ফলস হবে? এটি কিন্তু ফলস হবে। এটা C1 এইখানে C1 কলামটা কিন্তু 11 থেকে বড় না, এটাও ফলস হবে, ফলস। কিন্তু এইগুলি সব ট্রু হবে। দেখেন এটা যদি চালনা করি তাহলে প্রথম দুইটা ফলস হলো, বাকিগুলি সব ট্রু হইলো। আচ্ছা আমরা একেবারে ওই কোয়েরিতে চলে যাই। মনে করেন আমরা চাচ্ছি যে আমি শুধুমাত্র C1টা যখন 11 থেকে বড় হবে সেই সমস্ত রো গুলিকে নিয়ে আসো, তার মানে হোয়ার ক্লজ দিতে যাচ্ছি। তাহলে এসকিউএল এ হলে আমি কি হোয়ার ক্লজ দিতাম? এসকিউএল এ হলে বলতাম যে সিলেক্ট স্টার, মানে সব কলাম নিয়ে আসো, কলামে কোনো ছাড় নাই, সবগুলি কলাম নিয়ে আসো ফ্রম কোথা থেকে? ডিএফ থেকে। তারপরে আমি বলতাম হোয়ার, কলামে ছাড় নাই, সব কলাম আনবা, কিন্তু রোর ক্ষেত্রে তুমি এই হোয়ার কন্ডিশন দেখবা কি সেই সমস্ত রো গুলি নিয়ে আসবা যে সমস্ত রোতে C1টা গ্রেটার দ্যান 11। এইভাবেই তো আমি এসকিউএল কোয়েরি লিখতাম, তাই না? এইভাবে এসকিউএল কোয়েরি লিখতাম। তো এখন এক্স্যাক্টলি এই জিনিসটা যদি আমি পান্ডাজে লিখতে যাই তাহলে কি করব? পান্ডাজে দেখেন সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, এটা আনতে গেলে তো খালি ডিএফ লিখলেই হয়। এই তো সিলেক্ট স্টার ফ্রম ডিএফ, এই যে পুরাটা চলে আসলো। এবার আমি বলবো যে হোয়ার ক্লজটা আমার লিখতে হবে, কারণ এটুকু তো হয়েই গেছে, এটুকু লেখা তো আমার হয়ে গেছে এটা দিয়ে। এখন আমার হোয়ার ক্লজটা লিখতে হবে। হোয়ার ক্লজটা লেখার এখানকার পদ্ধতি হলো এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে হোয়ার ক্লজ লিখতে হবে। হোয়ার ক্লজ লেখার জন্য আমাকে হোয়ার কথাটা লেখা লাগবে না, লিখতে হবে শুধু শর্তটা। তাহলে C1 গ্রেটার দ্যান 11 যদি এখানে দিই তাহলেও একটু প্রবলেম হলো যে এই শুধু C1 বলা যাবে না, এখানে ডিএফ C1 বলতে হবে। আলটিমেটলি এই জিনিসটাই, এই হোয়ার ক্লজের সাথে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই আমি কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে দিলাম। একটু চেঞ্জ করলাম যে এসকিউএল এ হলে ডাইরেক্ট C1 বলতাম, ওই ডেটা ফ্রেম ডট C1 বললেও কিন্তু সমস্যা নাই। এসকিউএল এ যদি আপনি ডেটা ফ্রেম ডট CS বলেন তাও কিন্তু এরর হয় না, কিন্তু ওটা না দিলেও হয়, কিন্তু এখানে আসলে দিতে হবে, এটা না দিলে এখানে এরর হবে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের যে নিয়ম, এখানে হোয়ার শব্দটা লিখাই লাগছে না, আর অথচ ওখানে হোয়ার না লিখলে জিনিসটা হবে না, যেটার জাস্ট সিনট্যাক্স। তাহলে দেখেন এক্স্যাক্টলি সেম রেজাল্ট আমাকে দিল। কেন আমাকে R1 আর R2 দিল না কেন? কারণ R1 আর R2 রেকর্ডের ভিতরে এই শর্তটা ট্রু না। চলেন আমরা দেখি, R1 আর R2 তে কিন্তু 11 থেকে বড় না C1, তাই এই দুটো রেকর্ড দিল না। তার মানে হোয়ার ক্লজ কি করে দিতে হয় সেটা বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তার মানে স্যার এই ডিএফ C1 গ্রেটার দ্যান 11 এটা হলো বুলিয়ান ফাংশন, এটা যখন ডিএফ এর মধ্যে দিচ্ছি তখন স্যার এই আগের মতো নিউমেরিক ভ্যালুগুলো চলে আসলো স্যার, ফিল্টার হয়ে যাচ্ছে, এই তো আপনি ফিল্টার হয়ে বুঝেছেন। যাচ্ছে। তা আমি ওইটা তো বিস্তারিত বললাম, আপনি বিস্তারিত বুঝি আর না বুঝি, আমি যদি এসকিউএল এর সাথে তুলনা করে বুঝি তাহলে এসকিউএল এ যে কাজ করছি এখানেও ঠিক একই কাজ করছি, কিন্তু ধরনটা আলাদা। যেমন ইংলিশে বললে বলি আই ইট রাইস, বাংলায় বললে বলি আমি ভাত খাই, এই তো। তো তেমনি এসকিউএল এ বললে আমি বলছি সিলেক্ট স্টার ফ্রম ডিএফ হোয়ার C1 11, এখানে আমি বলতেছি ডিএফ তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই হোয়ার ক্লজের জিনিসটা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি, তাইলে আমার রেজাল্ট পেয়ে যাচ্ছি একই রেজাল্ট। যারা এসকিউএল জানেন তাদের কাছে এই জিনিসটা শেখা অনেক সহজ হবে। এই যে বারবার বলা হয় এসকিউএল জানলে তো সে সুবিধা পাবে, বিলিভ মি এসকিউএল জানলে আপনার কাছে মানে জিনিসটা কম্পেয়ার করবেন তো আপনার কাছে সহজ লাগবে। আর যে এসকিউএল কিছুই জানে না, একেবারে ধরেন আমি 2টা ক্লাসও করাই নাই, তার কাছে জিনিসটা একেবারে নতুন মনে হবে যে এটা আবার কি হচ্ছে, তো একটু কঠিন লাগবে এই আর কি।
তবে যারা এসকিউএল জানেন তাদের কাছে আরেকটা এক্সাইটমেন্টও কাজ করবে, যারে আমি আরেকটা কোয়েরি শিখতেছি এরকম মনে হবে আর কি, অ্যাটলিস্ট আমার কাছে হয়েছিল। তো এটা তো আপনি আসলে এসকিউএল এরই কিন্তু আপনার একটা কম্পিটিটর বলতে পারেন পান্ডাসকে। এবং কেমন কম্পিউটার দেখেন, আমি যখন ইউনিভার্সিটিতে যে এই পিজিডি করাই, আপনি তো জানেন, আপনারা জানেন, তো ওখানে একটা ছেলেকে এগুলি শেখাচ্ছি, তখন সে দেখি যে অনেক ভালো পারে আপনার এই পান্ডাস, সে আমার থেকেও ভালো কোয়েরি পারে পান্ডাসে। তো আমি তাকে বলছি যে আপনি এত কোয়েরি কিভাবে শিখলেন, আপনি তো, তখন বলে যে আমি বাস্তবে কাজ করি। উনি একটা টেলিকমে চাকরি করে, তাহলে আপনি কাজ করেন, পান্ডাস কেন ব্যবহার করেন? মানুষ তো ব্যবহার করে এসকিউএল, না হয় ব্যবহার করে ওরাকল, এসব ব্যবহার করে, আপনি পান্ডাস কেন ব্যবহার করেন? তখন বলে যে আমার কাছে হিউজ ডেটা নিয়ে কাজ করতে হয়, যখন হিউজ ডেটা নিয়ে কাজ করতে হয় তখন আমার ওই এসকিউএল এ দিলে অনেক সময় এক্সপ্রেস ভার্সন বা এই অরিজিনাল ভার্সন না থাকলে আমার এটা হ্যাং হয়ে যায়, কাজ করে না। কিন্তু পান্ডাস দিয়ে কোয়েরি করলে কোনো সমস্যা নাই। তো বিভিন্ন ধরনের কোয়েরি এই জন্য আমি পান্ডাস দিয়ে করি, কারণ হচ্ছে যে আমার নাহলে তো আমি এক্সেলে তো আটেই না, ডেটা লোডই হয় না, আর এসকিউএল টেসকিউএল এ আমার আসলে অনেক সময় লাগে। তো এটাই আর কি, তার মানে আপনার এটা তো আপনি কোড দিয়ে কোয়েরিটা করছেন, আপনার কোডের সাথে ডেটার সম্পর্ক, ডেটাটা আপনার র্যামে আছে, কিন্তু এসকিউএল এ হইলে কি হইতো, এসকিউএল এর নিজস্ব কিছু, এসকিউএল নিজেই লোড হয় র্যামের মধ্যে, মনে করেন অর্ধেক জায়গা দখল করে ফেলে, মানে সে নিজেই একটা বিশাল স্বাস্থ্যবান জিনিস, তারপরে সে কোয়েরি চালায়। আর পান্ডাসের ক্ষেত্রে এই পান্ডাস বা পাইথন এসব প্রোগ্রামিং এর ক্ষেত্রে এ ধরনের কোনো ওভারলোড নাই, সে সরাসরি কোয়েরিটাকে ফোকাস করতে পারে বেশি, কারণ এটা কিন্তু কোনো গুই টুলস না। যাই হোক, এখন আপনি বলবেন যে আচ্ছা সবগুলি কলাম আমি চাই না, যেমন এসকিউএল এ আমি যদি বলতাম যে এই কম্বিনেশন যখন সাপোর্ট করবে তখন আমাকে শুধু এই সি1 আর সি2 কে দিয়ে আসবা, তো পারতাম, তাহলে এই কম্বিনেশন সাপোর্ট করে শুধু সি1 আর সি2 কে দেখাতো, এইগুলি দেখাইতো না, আমি চাই না ওগুলিকে দেখতে। আপনি পান্ডাজে কেমনে করবেন? পান্ডাজে আমি সবগুলি দেখাচ্ছে, এটা আমি চাই না। তো এটারও পদ্ধতি আছে, বাই ডিফল্ট সে সবগুলি দেখাবে, ওখানে কিন্তু স্টার দিলে সবগুলি দেখায়, আর এই স্টার ফার না, আপনি এটা লিখলেই সবগুলি দেখাবে। যদি আপনি সবগুলি দেখতে না চান, আপনি যদি শুধু সি1 আর সি2 দেখতে চান, তাহলে পাশে আপনাকে অ্যাডিশনালি বলে দিতে হবে যে আমি সি1 আর সি2 দেখতে চাই। দেখেন সি1 আর সি2 দেখাইলো, সবগুলি দেখাইলো না, তার মানে কম দেখতে চাইলে পাশে সেই কি কি দেখতে চান স্পেসিফিক বলে দিতে হবে, আর যদি সব দেখতে চান তাহলে এটা বলার প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে যেমন সি3 আর সি4 দেখতে চাই, কিন্তু আমার শর্ত ওইটাই থাকবে, এখন শুধু সি3 আর সি4 দেখাচ্ছে, বাকি দেখাচ্ছে না। আমি যদি এই শর্ত অনুসারে যে ডেটাটা আসে সেটা যদি একটা কোনো ভেরিয়েবলে ঢুকাই নিতে চাই, পারবো। সেই ভেরিয়েবলটা তখন যেমন রেজাল্টের মধ্যে ঢুকাই নিলাম, এখন রেজাল্ট একটা ডেটা ফ্রেম হয়ে গেছে যার কন্টেন্টই কিন্তু এইগুলি, ওর মধ্যে আর1 আর2 নাই, কেন? কারণ এটার রেজাল্টটাকে আমি এই ভেরিয়েবলের মধ্যে ঢুকাই নিলাম। একই জিনিস বিভিন্ন ভাবে দেখা হচ্ছে আর কি। সি1 আর সি9 কে দেখানো হচ্ছে। ইভেন আপনি যদি বলেন যে না আমি সবগুলি কলাম দেখতে চাই, কিন্তু রো আমি খালি 2টা দেখতে চাই, মানে প্রথম কথা, রো তো শর্ত অনুসারে তো এই 8টাই আসবে, কারণ আপনার শর্ত সাপোর্ট করতেছে 8টা,
সো এসকিউএল এ কিন্তু এরকম করা যায় না। শর্ত সাপোর্ট করছে 8টা, আপনাকে 8টা দেখতেই হবে। তাইলে তুমি শর্ত চেঞ্জ করো, তুমি এই হোয়ার ক্লজে চেঞ্জ করো। হোয়ার ক্লজে তোমাকে যেগুলি রো দেখাতে চাচ্ছে, তুমি কলাম কম দেখতে পারো কিন্তু রো কিন্তু তোমাকে সবগুলি দেখতে হবে। কিন্তু পান্ডাজে কিন্তু এই সুবিধা আছে, দেখেন শর্ত অনুসারে আপনার 8টা আসে, কিন্তু তবুও আপনি জোর করে বললেন আমি R3 আর R5 দেখতে চাই, তাহলে সে কিন্তু R3 আর R5 কেই দেখালো, অথচ শর্ত অনুসারে আপনি চাইলে 10টাই দেখতে পারতেন, কিন্তু আপনি এখানে ছোট করে নিলেন। কিন্তু আপনি এখানে বললেন যে আমার শর্ত হলো 11 থেকে বড় হইতে হবে, তো 11 থেকে বড় হওয়ার যোগ্যতা তো R1 এর আর R2 এর নাই। এখন আপনি দেখার সময় বলতেছেন যে ভাই আমি R2 দেখতে চাই আর R1 দেখতে চাই, তাহলে এখন কি হবে? রয়ে যাওয়ার কথা না স্যার? এরর সরি, হবে স্যার, এরর এরর হবে, রাইট, এরর হবে। কারণ কি? কারণ সে তো তাই দেখাবে যা এই কোয়েরি থেকে পাবে, এই কোয়েরি থেকে তো এই দুটার রো পাই নাই, তো আপনাকে দেখাবে কি করে? সো এই কোয়েরির রেজাল্টের মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে। এই কোয়েরির রেজাল্টের মধ্যে R1 আর R2 নাই, R3 আছে, ফাইন R3 দেখেন, R4 আছে, ফাইন R4 দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই R দেখতে গেলে, অর্থাৎ ইন্ডেক্স অনুসারে দেখতে গেলে, রো অনুসারে দেখতে গেলে অবশ্যই লগ দিতে হবে, তাই আমরা লগ দিয়েছি। যদি আমরা লগ না দিতাম তাহলে এখানে আবার এরর দিত। জিনিসগুলি ইন্টারেস্টিং আছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে এগুলি মনে থাকবে না। এই কোয়েরি গুলি আসলে আমার নিজেরও মনে থাকে না, মানে এত কিছু আছে। ক্যান ইউ ইমাজিন যে একটা আপনি এসকিউএল সাপোর্ট দিচ্ছে, তার মানে এসকিউএল এর কি কম জিনিস আছে? এর মধ্যেও এই ধরনের সবকিছু আছে। তো সবকিছু মনে থাকতে গেলে অনেক প্র্যাকটিস করতে হবে। এইখানে আপনার এই মানে আমি শুধু শিখাই তো লিমিটেড জিনিস, কিন্তু এখানে লিমিটেড জিনিস না, এখানে অনেক এই জিনিসগুলি আমার নিজেরও আবার ই করতে হবে, আসলে ওইভাবে কাজ করে না। ওয়েব স্ক্র্যাপিং ট্যাপিংও আছে, দেখতে পারেন। এইখানে শর্ত দিলাম যে 70-এর থেকে 70-এর সমান সমান হবে, এই যে এটা 70-এর সমান হবে সিয়ন, তখন আনো। তাহলে কোনটাকে আনবে বলেন? কোন মানে কোন রো এটার যোগ্যতা রাখে 70-এর সমান R8 R8? তো এই শর্ত যদি আমি দিই তাহলে শুধুমাত্র R8 টা আসবে। কেন? কারণ আমি বলছি যে যখন সিয়নটা সমান সমান 70 এবং কলাম সবগুলি আনো, কারণ আমি এখানে কলাম স্পেসিফিক বলি নাই। তো দেখেন এটা রান করলে শুধুমাত্র R8 টাই আসতেছে। কেন? কারণ ওইটারই কেবল 70, বাকিগুলি 70 না। আমি যদি গ্রেটার দ্যান 70 বলতাম তাহলে নিচের গুলি সব আসতো, এটাও আসতো, নিচের গুলি সবই আসতো। তো যাই হোক, আমার ডিএফ তো এটাই আছে। এখন আপনারা বলবেন যে আমি দুইটা শর্ত কি করে দিব? আমি তো হোয়ার ক্লজে দুইটা শর্ত দিতে পারি, যেমন বলতে পারি সিলেক্ট স্টার ফ্রম ডিএফ হোয়ার সি1 সমান সমান 70 এবং সি2 সমান সমান অমুক, এরকম বলতে পারি। এন্ড দিতে হয়, এন্ডও দিতে পারি, অরও দিতে পারি। এন্ড দিলে কি হয় যে দুইটা শর্তই আমার ট্রু হতে হয়। অর দিলে কি হয়, যে কোনো একটা শর্ত ট্রু দিলেই, একটা শর্ত ট্রু হলেই হয়। এখানে আমি কিভাবে এই দুইটা শর্ত দিব চলেন দেখি। কম্বাইন টু কন্ডিশন, কি করে দুইটা কন্ডিশন কম্বাইন করতে পারি দেখি। কিছুই না, এখানে দুইটা শর্ত লিখতে হবে। এই একটা শর্ত, যেমন এখানে বললাম C1 টা হবে 60 এর থেকে বড় এবং C2 টা হবে 80 এর থেকে বড়, দুইটা শর্ত। এই যে হোয়ার C1 গ্রেটার দ্যান 60 এবং C2 গ্রেটার দ্যান 80, তাহলে দুইটা শর্ত লিখতে গেলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে দুইটা শর্তকে। এই একটা শর্ত, এই একটা শর্ত, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, মাঝখানে এন্ড দিতে হবে। এখানে এ এন ডি এন্ড দিলে হবে না, এখানে যে এম্পারসেন্ডের এন্ড, এই চিহ্নর এন্ডটা দিতে হবে। কিন্তু এমনি পাইথনের নরমাল ইফ স্টেটমেন্ট বা ওইগুলিতে কিন্তু এন্ড দিতে হয়। তো যেটা যেখানের যা নিয়ম, পান্ডাজের যা নিয়ম, তাই আমাদের এখানে দিতে হবে। তো ডাবলটাও দিলে হবে না স্যার? সরি, ডাবল এম্পারসাইন দিলে হবে না স্যার? না না, ডবল অ্যাম্পারসেন্ট দিলেও হবে না। ডবল অ্যাম্পারসেন্ট দিলে যদি রান করি, এই যে এরর দিচ্ছে, হবে না। আচ্ছা, এখন কোন ডেটা আসবে বলেন তো? এখানে কোন কোন রো গুলি আসবে?
C1 greater than 60. C1 greater than 60. আচ্ছা। C2 greater than 80. C2 greater than 80. R9 আর R10 R9 আর R10 আর কেউ? আচ্ছা হ্যাঁ R9 R10 ই আসবে, R10. হ্যাঁ R9 R10 ই আসবে, কারণ এইখানে এই R8 টা আসবে না, কারণ R8 টা এইটা শর্ত হয় সত্য হয়, কিন্তু এটা তো R8 এর জন্য সত্য না, এটা সেজন্য আসবে না। তাহলে C2 টা greater than 80, C2 এই যে C2 তাহলে এটা 81 greater than 82, আবার এটা 91 এটা তো greater, তার মানে এই দুইটা আছে, কিন্তু আর এইটা C1 টা কিন্তু ট্রু হয়, এই পক্ষের এটা কিন্তু R8 এর জন্য ট্রু হয়, যেহেতু এন্ড কন্ডিশন দুইটাই ট্রু হতে হবে, এটা তো ট্রু না, তাই এইটা আসতেছে না, এখানে শুধু R9 আর R10 আসবে। চলেন দেখি R9 আর R10 আসবে। এখন যদি আমি স্পেসিফিক শুধু C8 কে দেখতে চাই, তাহলে এই ডান পাশে শুধু ডবল ব্র্যাকেট দিয়ে C8 লিখে দিব, তাইলে শুধু ওইটা আসবে। স্পেসিফিক জিনিসকে দেখতে চাইলে ডান পাশে বলে দিতে হয়। স্যার এখানে কি ওই যে ওর যে এটা ইউজ করা যায় না? হ্যাঁ আমরা তো স্যার এন্ড এবং অথবা ওর ইউজ করতে পারি স্যার, এখানে কি এন্ড এন্ড ছাড়া কি ওর ইউজ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ ওয়ার ইউজ করা যায়, ওয়ার ইউজ করলে তখন এই পাইপ দিতে হয়, এটাকে পাইপ, এরকম পাইপ দিতে হয়, পাইপ কেন দিতে হয়। তাহলে এখন তো এটা, তাহলে এবার কিন্তু তিনটাই আসবে, এবার তিনটাই আসবে, কারণ অর কন্ডিশন দিছি তো, সো এখন তিনটাই আসবে দেখেন। জি স্যার, বুঝতে পারছি। আর এন্ড দিলে দুইটা আসবে। আমাদের ডিএফ হলো এটা, এই ডিএফ কে আমরা যদি রিসেট ইন্ডেক্স করি, মানে আমাদের তো এই R1 R2 R3 R4 এটা তো ইন্ডেক্স, তাই না, এটা হলো আমাদের ইন্ডেক্স। এখন আমি রিসেট ইন্ডেক্স করতেছি এবং ইনপ্লেস ট্রু করতেছি। ইনপ্লেস ট্রু মানে সত্যি সত্যিই করো, এটা না দিলে কিন্তু সত্যি সত্যি করবে না, দেখাবে কিন্তু করবে না। তাহলে সে কি করবে জানেন, সে R1 R2 এইটাকে একটা কলাম বানাই দিবে, আর সে 0 1 2 করে একটা কিন্তু ইন্ডেক্স বানাবে। কেন? কারণ রিসেট ইন্ডেক্স মানেই তাই, মানে সে হচ্ছে যে এটাকে একটা কলাম বানায় দিয়ে সে একটা ইন্ডেক্স তৈরি করবে। চলেন এটা করলাম, যদি দেখি দেখেন এই R1 R2 কে কিন্তু এখন এটা কিন্তু আর ইন্ডেক্স নাই, নাম যদিও ইন্ডেক্স দিছে কিন্তু এটা তো কোনো নাম নাই, এটা তো আসলে ইন্ডেক্সই, তাই কলামের নামে ইন্ডেক্স দিয়ে দিছে, কিন্তু আসলে এখানে ইন্ডেক্স হলো এইটা 0 1 2 3, এটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্সের কোনো নাম থাকে না, কেন? কারণ আমরা রিসেট ইন্ডেক্স করেছি। আবার যদি যে কোনো কলামকে যদি ইন্ডেক্স বানাতে চাই, যেমন ধরেন C2 কে আমি ইন্ডেক্স বানাইতে চাই, তাহলে বলতে হবে সেট ইন্ডেক্স C2, তারপরে এখন C2 কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে, আর 0 1 2 কিন্তু থাকবে না। চলেন দেখি, এই দেখেন C2 কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে। তাহলে সেট ইন্ডেক্স হলে স্পেসিফিক কলামকে ইন্ডেক্স বানাইতে পারি, আর রিসেট ইন্ডেক্স হলে সে নতুন করে 0 1 দিয়ে করবে, আর যেটা ইন্ডেক্স থাকবে সেটার কলাম বানাই দিবে। টু ডি অ্যারে, ওই যে প্রথমে টু ডি অ্যারে নিয়েছিলাম সেটাই তো এখনো দেখাবে। তার মধ্যে কি আছে, এই যে এটা আছে, আর কলামে কি আছে, কলামে আছে এটা C1 C2 C3। আমি আবার নতুন করে ডিএফ বানালাম, কারণ আমার ডিএফটা তো নষ্ট হয়ে গেছে, এই যে রিসেট মেসেট করে ইন্ডেক্স মিন্ডেক্স সব নষ্ট হয়ে গেছে। আমি আবার নতুন করে ডেটা ফ্রেম বানালাম, আবার ওই জিনিসটা আমি পেয়ে গেলাম। এখন
এবিসির মধ্যে ধরেন এরকম করে আমি এটা তো একটা লিস্ট হবে না, কারণ স্প্লিট করে যদি নেয় তাহলে কি নেবে, এ বি সি ডি ই এফ জি এইচ, এটার একটা লিস্ট হবে এবিসিটা। এখন আমি নিউ ইন্ড নামে একটা কলাম বানাইলাম, কোথায়, এই ডিএফ এর মধ্যে, এবং তার মধ্যে এবিসিটা দিলাম। তার মানে কি, এ বি সি এরকম করে ভ্যালুটা হবে। চলেন দেখি, রান করি। এই দেখেন, নিউ ইন নামে একটা কলাম তৈরি হয়েছে, এবং নিউ ইন কলামের ভিতরে সে এই দেখেন এ বি সি ডি এরকম হয়েছে। এখন যদি আমি সেট ইন্ডেক্স করে নিউ ইন কে করি সেট ইন্ডেক্স, তাহলে এই দেখেন এই নিউ ইনটা এখন ইন্ডেক্স হয়ে গেছে, এ বি সি ডি ই এফ জি এইচ, কারণ আমি এখানে সেট করলাম। মানে মোট স্যার কথা, আমি কি করে ইন্ডেক্সকে রিসেট করব, কি করে নতুন একটা কলামকে ইন্ডেক্স বানাবো, এই সমস্ত ব্যাপারগুলি আমরা এখন এখানে শিখলাম। তার আগের স্যার সেটে তো আর ওয়ানটা ছিল, কিন্তু এই যে সেট ইন্ডেক্স করছেন এখানে তো আর1টা চলে গেছে। হ্যাঁ, যদি আপনি সেট ইন্ডেক্স করেন তাহলে সেটা রিপ্লেস হয়ে যায়, মুছে যায়। স্যার এখানে স্যার আমরা ডিএফ নিউ ইন ইকুয়াল টু এবিসি, এর আগে যেমন আমরা একটা আপডেট করলাম, এ দিয়ে একটা আপডেট করছিলাম, হুম সেক্ষেত্রে এখানে নিউ এন্ড এবিসি দেওয়ার পর এখানে প্রত্যেকটা জায়গায় এ বি সি ডি ই এফ জি এইচ চলে আসলো কেন স্যার? কারণ এবিসির মধ্যে যে তাই আছে, এবিসির মধ্যে যে আপনার 10টা ভ্যালু আছে। আগে তো এ দিছিলাম, স্ট্যাটিক জিনিস দিছিলাম, ওখানে তো 10টা ভ্যালু ছিল না, একটা ভ্যালুই সব জায়গায় গেছিল, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখন এবিসির মধ্যে তো, এবিসি তো এখানে স্প্লিট কোনো করে যেটা স্ট্রিং করছে না, সেটা এবিসি তো একটা জি লিস্ট, এই যে লিস্ট, লিস্ট স্প্লিট করে লিস্ট হইলো না। তাহলে এবিসির মধ্যে তো 10টা আছে, তো 10 জন 10টা ভাগ করে নিল 10টা রোতে, যেহেতু এটা একটা লিস্ট, বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। আর সেট ইন্ডেক্স করলে এই যেটা ইন্ডেক্স থাকে সেটা মুছে যায়, সেটাকে সংরক্ষণ করে না, মুছে গিয়ে এটা এই যে এখন সেট ইন্ডেক্স করলাম, এইটা সেট ইন্ডেক্স হয়েছে। কিন্তু রিসেট ইন্ডেক্স করলে যেটা ইন্ডেক্স থাকে সেটাকে একটা কলাম বানায় দেয়। এগুলি ওদের মেথডের বা ফাংশনের যে কারুকাজ আছে, সেগুলি তো আমাদের নিতে হবে, যেভাবে আর কি ফাংশনগুলি বানানো হয়েছে। তো দেখেন, আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা আমাদের ব্যয় হয়ে গেল, আমরা পান্ডাজের এখনো মনে হয় মানে 100 ভাগের 5 ভাগও শিখতে পারি নাই। তার মানে কত হিউজ এখনো বাকি আছে। হিউজ বাকি থাকলেও হিউজ যে আমাদের শিখতে হবে তার তো কোনো মানে নাই, কারণ আপনি আসলে কি, এই পাইথনটা একটা সমুদ্র হয়ে গেছে, এই সমুদ্র মানে শেষ করা যাচ্ছে না। আপনি কোন দিকে, এক পান্ডাজেই দেখা গেল এত কিছু আছে যে আপনাকে দেখা গেল মাসখানেক ধরে খালি পান্ডাজে শিখতে হবে। তবে আমাদের অত শেখার দরকার নাই, যতটুকু হইলে আমরা মোটামুটি ডেটা সায়েন্সের কাজ চালাইতে পারবো, যেগুলি পপুলার জিনিস সেগুলিই আমরা মোটামুটি শিখবো। তো সেই জন্য এর সাথে ওই যে এক ভাই প্রশ্ন করলেন এখানে কিভাবে করবো, এগুলির সাথে বা এদের আরো তো এসকিউএল সার্ভারের অ্যাসপেক্টে যদি চিন্তা করি, আমি তো ডাইরেক্ট এইভাবে করতে পারি না। আমি তো বিশেষ আপডেট করব, আমি স্পেসিফিক ডিলিট করব, আমি হঠাৎ করে 6 নাম্বার রোকে ডিলিট করো এটা তো বলতে পারি না। আমি বলতে পারি যে একটা কন্ডিশন দিব, এই কন্ডিশন যে রোতে প্রবলেম আছে, এই কন্ডিশন মিলে না, সেই রোকে ডিলিট করো, বা সেই কলামকে ডিলিট করো। এইরকম আমি কন্ডিশনাল ডিলিট কিভাবে করতে পারি। তো এরকম সব এখানে কিন্তু মোটামুটি আরো একটু অ্যাডভান্স লেভেলের, হাউ টু আপডেট কলাম ডেটা ফ্রেম, ডিলিটিং কলাম, এই যে কন্ডিশনাল ডিলিট কি করে করা যায়, তো এই ব্যাপারগুলি এখানে বলা আছে। এগুলি আপনারা দেখে নিয়েন, তাহলে পরে আপনি পান্ডাজে মোটামুটি বলা যায় যে এই 30টা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি পান্ডাজে বেশ এক্সপার্ট হয়ে যাবেন, এবং আপনার কোয়েরির কাজ করতে গেলে আর অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এখন আসি আরেকটু আগাই, লাস্টে কি আছে, ডেটা ফ্রেমে যদি হেড দিই, ডেটা ফ্রেমে যদি হেড ফাংশন দিই, তাহলে সে উপর থেকে 5টা রেকর্ড দেখাবে। তো এখানে উপর থেকে 5টা রেকর্ড মানে কি, 1টা 2টা 3টা 4টা 5টা, এই কয়টা রেকর্ড দেখাবে, যেহেতু আমি ডেটা ফ্রেমে হেড দিচ্ছি। চলেন দেখি হেড দিই।
এই যে দেখেন উপর থেকে 5টা রেকর্ড দেখাচ্ছে এ বি সি ডি ই। হেডের ভিতরে যদি আমি আবার নাম্বার বলে দিই 2টা দেখাও, তাইলে আর 5টা দেখাবে না, সে কিন্তু 2টা দেখাবে। আমি হেডের মধ্যে যদি 1টা বলি তাহলে 1টা দেখাবে, হেডের মধ্যে যদি 5টা বলি তাহলে আবার 5টা দেখাবে, আর না বললেও 5টা দেখাবে। হেডের মধ্যে যদি 6টা বলি তাহলে 6টা দেখাবে। অর্থাৎ আমি যতগুলি রেকর্ড দেখতে চাই ততগুলি এই হেডের মধ্যে বলে দিলে প্রথম থেকে দেখাবে। হেড আর টেইলের মধ্যে পার্থক্য হচ্ছে টেইলে দেখাবে নিচের থেকে আর হেডে দেখাবে উপর থেকে। দেখেন ডেটা ফ্রেম ডট টেইল মানে এসকিউএল এ যেটা টপ 5 টপ 6 এরকম বলা হয় না, সেটা হলো হেড। আর এসকিউএল এ কি টেইল 5 বলে কিছু আছে আমার জানা নাই। নিচের দিকে দেখা যায়, দেখা যায় না, ওইটা হয়তো ডিসেন্ডিং করে অর্ডার করে নিয়ে দেখা যেতে পারে, কিন্তু এমনিতে দেখা যায় না। এখানে আপনি কিন্তু টেল 2 বললে নিচের দিক থেকে 2টা দেখেন, এই যে জে আর আই। টেল 3 বললে নিচের দিক থেকে 3টা। তাহলে হেড আর টেল আপনারা বুঝতে পারলেন। আর যদি কিছু না বলি টেল, তার মানে নিচের দিক থেকে 5টা। কোন ডেটা ফ্রেম ডট ইনফো এই ফাংশনটা যদি দিই, যেমন ধরেন আমার ডেটা ফ্রেম তো এটা, এখন এখানে যদি ডেটা ফ্রেম ডট ইনফো এই ফাংশনটা দিই তাহলে এই ডেটা ফ্রেমটার ইনফরমেশন মানে ডেটা ফ্রেমটা সম্পর্কে একটা ধারণা কিন্তু আমাকে দিবে। এখন ছোট্ট ডেটাবেস, আমি তো চোখে সবগুলি দেখতেই পাচ্ছি, কিন্তু এটা তো 10টা না হয়ে 10,000 রেকর্ডও থাকতে পারতো। তখন ইনফো দিলে ইনফো পেতাম কিরকম, দেখেন এখন আমি কি ইনফো পাচ্ছি যে এটা একটা ডেটা ফ্রেম, এই যে সেটা বলতেছে এইখানে একটা কলাম আছে, কয়টা কলাম আছে 10টা, 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত। কলামের নামগুলি কি, কলামের মধ্যে কয়টা করে ভ্যালু আছে, 10টা করে ভ্যালু আছে। যদি কোনোটাতে নাল থাকতো, মনে করেন এটাতে নাল আছে, তাহলে কিন্তু সেটা 9টা বলতো, অর্থাৎ নালকে সে কাউন্ট করে না। 10টা করে ভ্যালু আছে, তারপরে ভ্যালুগুলির ডেটা টাইপ কি সেটা কিন্তু বলে দিচ্ছে যে ভ্যালুগুলির ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এবং শুধু তাই না, আমার এই যে ছোট্ট একটা ডেটা ফ্রেম, ছোট্ট একটা টেবিল, সেটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করছে, অর্থাৎ 480 প্লাস বাইট জায়গা দখল করছে, সেটাও কিন্তু বলে দিচ্ছে। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। পুরা দেখতে আমরা কি আছে। সরি, তো এটা আমরা কিন্তু দেখতে পারলাম। আরেকটা হলো ডিসক্রাইব যে মেথডটা আছে, এই ডেসক্রাইব মেথডের মাধ্যমে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে সামারি সেটা ডেসক্রাইব মেথডের মাধ্যমে দেখায়। স্ট্যাটিস্টিক্যাল সামারি আবার কি জিনিস চলেন দেখি। আমার তো মেন ডেটা এটা, এটাকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখি অর্থাৎ ডেসক্রাইবের মাধ্যমে সেটা দেখতে পারবো, তাহলে চলেন দেখি। এই যে দেখেন যে প্রত্যেকটা কলামে কয়টা করে ভ্যালু আছে, 10টা। সি1 এর মিন কত, 45, আপনি সবগুলি যোগ করবেন, সি1 যোগ করে 10 দিয়ে ভাগ করবেন পাবেন 45। সি2 এর মিন কত, 46, সবগুলি ভাগ করলে এরকম করে সবগুলির মিন বের করে দিচ্ছে। সবগুলি কলামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দিচ্ছে। এই সি1 এর মধ্যে সবথেকে মিনিমাম ভ্যালু কত আছে, 0, এই যে 0। ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, 90, এই যে ম্যাক্সিমাম ভ্যালু হলো 90। এবং এটাকে যদি আপনি ওই কোয়ার্টাইলে ভাগ করেন তাহলে 25%, অর্থাৎ Q1 এ কি ভ্যালু থাকবে, Q2 তে কি ভ্যালু থাকবে, Q3 তে কি ভ্যালু থাকবে সেটা কিন্তু বলেছে। তার এরকম প্রত্যেকটা কলামের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে। আলটিমেটলি এই ডেসক্রাইব ফাংশনটাই কিন্তু এই ডেটা সেটের একটা বিশাল ডেটা সায়েন্স, কারণ এটার মাধ্যমে আপনি অনেক ইনপুট কিন্তু পেয়ে যাচ্ছেন। স্যার আচ্ছা বলেন। এসকিউএল এর থেকে তো স্যার আমাদের এই পান্ডাস কোয়েরিটাতে স্যার অনেক হেল্পফুল। সেক্ষেত্রে কি স্যার আস্তে আস্তে কি স্যার আমাদের পান্ডার দিকে কি সবাই আমরা মানে ঝুঁকতেছি কিনা স্যার এরকম?
তা আপনি তো ডেটা এসকিউএল, কেউ তো আর এসকিউএল যারা শিখছে তারাই তো ডেটা সায়েন্স শিখতে আসছে, তাই না? সেটাই তো জি স্যার। হচ্ছে, ডেটা সায়েন্সের দিকেই তো সবাই মুভ করছে। এটা আপনার এই জন্য না, এসকিউএল এর বাজার কিন্তু এই পান্ডাস দিয়ে দখল করবে না। এসকিউএল এর পারপোজ আলাদা, এটার পারপোজ আলাদা। এসকিউএল কিন্তু শুধু এই কোয়েরি করে ডেটা রিট্রিভ করা, ডেটা অ্যানালাইসিস করা, সেই জন্য কিন্তু এসকিউএল এর জন্ম হয়নি। এসকিউএল এর জন্ম হয়েছে একটা ডেটাবেস তৈরি করা, স্টোর করা, ডেটা সংরক্ষণ করা, যেটা কিন্তু আপনার পান্ডাস সাপোর্ট দিবে না। পান্ডাসের মধ্যে কোনো ওয়্যার হাউস নাই, কোনো স্টোরিং এর ব্যবস্থা নাই, এটা কিন্তু কোনো ডেটাবেস না। তার মানে আপনার ডেটার জন্ম কিন্তু এসকিউএল। আপনি যদি একটা সফটওয়্যার বানান, ডেটা স্টোর করতে চান, তাহলে তো এসকিউএলই লাগবে। পান্ডাস কি ডেটা স্টোর করাতে পারবে? পারবে না। না পাওয়ার স্যার। বিআই কি ডেটা স্টোর করাতে পারবে? পারবে না। না স্যার। তো এসকিউএল এর জায়গা কোনোদিন হবে না, মানে এসকিউএল যে আপনার মুছে যাবে, কেউ কাজ করবে না, এমন কখনো হবে না। এসকিউএল এ না হোক নো এসকিউএল এ যাবেন, ওরাকলে যাবেন, সেইটা আলাদা জিনিস। এবার আপনার ডেটার জন্ম হয়ে গেছে, ডেটার আপনার গোডাউন রেডি, এই ডেটাকে আপনি বিভিন্নভাবে অ্যানালাইসিস করবেন। তখন এসকিউএল দিয়ে অ্যানালাইসিস না করে এখন পান্ডাস দিয়ে অ্যানালাইসিস করেন, অসুবিধা নাই। এখন পাওয়ার বিআই তাই তো মানুষ করতেছে, এসকিউএল এর কোয়েরি লিখে আর কে অ্যানালাইসিস করতেছে। কিন্তু একটা সময় যখন পাওয়ার বিআই ছিল না, এইসব পান্ডাস মান্ডাস এত পপুলার হয়েছিল না, তো সবাই মানুষ তো এসকিউএল দিয়েই তো সিলেক্ট স্টার ফ্রম অ্যান ত্যান এরকম করেই তো অ্যানালাইসিস করতো, তাই না? আমরা মনে আছে আমাদের, আমরা সফটওয়্যার বানানোর সময় যত রিপোর্ট আছে, কত জটিল জটিল রিপোর্ট, সব এসকিউএল কোয়েরি করে আমরা করতাম, করে করতাম। ওই যে ওটার নাম কি, ক্রিস্টাল রিপোর্ট বলে একটা রিপোর্টিং টুল ছিল, সেই ক্রিস্টাল রিপোর্টিং এর সাথে ওই কোয়েরি রেজাল্টটা ধরাই দিয়ে আমরা রিপোর্ট দেখাতাম। ইভেন গ্রাফ ট্র্যাপও আমরা আঁকছি, সবই ক্রিস্টাল রিপোর্টের মধ্যে ফ্যাসিলিটি ছিল আর কি। তারপর ডটনেট এর গ্রাফ আঁকার জন্য আলাদাই ছিল। কত কষ্ট আমরা করছি। এখন কি আর কেউ মানুষ ওরকম করে? এখন আপনার ওই সফটওয়্যার দিয়ে ওই কোড করে করে কেউ গ্রাফ বানায় না, এখন আপনার এই সব বিজনেস ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করে কাজ করে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এর ইউজের সাথে ওই ইউজের পার্থক্য আছে। তা আমরা এতক্ষণ ধরে যত কাজই করি, যত কিছুই দেখাই, মন কিন্তু ভরেনি। কেন? ছোট্ট একটা ডেটা নিয়ে করলাম, কেমন করে একটা সিএসভি ফাইলকে কেমন করে লোড করা যায়, কেমন করে একটা এক্সেল ফাইলকে লোড করা যায়, কেমন করে এসকিউএল কে লোড করা যায়, এসকিউএল এর একটা টেবিলকে লোড করা যায়। আমি তো আর এই 10টা রেকর্ডকে কাজ করার জন্য ডেটা সায়েন্সে কাজ করতেছি না, আমি হাজার হাজার লাখ লাখ রেকর্ড নিয়ে কাজ করব। সেইটা কি করে করা যায়? প্রথমত এখানে আছে আপনার ডিফারেন্ট ওয়েজ অফ ক্রিয়েটিং ডেটা ফ্রেম, এবং এখানে আছে আপনার এই যে হাউ টু কানেক্ট, কোইটা হাউ টু 3 কানেক্ট নম্বর স্যার। এসকিউএল সার্ভার, 3 এগুলি নম্বর। আপনারা দেখে নিন। আর এখানে আমি একটা সিএসভি ফাইল থেকে একটা উঠাচ্ছি, যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিক সিএসভি। এই সিএসভিটা আমার এই কারেন্ট পাথে আছে। কারেন্ট পাথ মানে কি? যেখানে ডেটা ফ্রেম ডট এই পাইথন ফাইলটা আছে, চলুন সেখানে দেখি। আমার ই ড্রাইভে, আমার ট্রেনিং এর ভিতরে, আমার কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে, আমার হচ্ছে আজকের ক্লাস ছিল এই যে এটা, এখানের মধ্যে দেখেন এই যে ডেটা ফ্রেম, এইটাই তো আমার সোর্স কোড, যেটা আমি এখন করছি, যেটা আমি এখন চালাচ্ছি এখানে। সেই সোর্স কোডের ভিতরে সেইটা যেখানে আছে, সেইখানে এই যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিক নামে একটা সিএসভি ফাইল। সিএসভি ফাইল মানে আপনারা বোঝেন যে কমা সেপারেটেড ভ্যালু। সিএসভি ফাইল এক্সেল দিয়ে ওপেন হয়। তো এই সিএসভি ফাইলকে আমরা যদি এখন রান করি, এখানে চালু করি, দেখি যে এক্সেল দিয়ে ওপেন হচ্ছে। সিএসভি ফাইলের মধ্যে আমাদের মোট ডেটা আছে কতগুলি, রেকর্ড আছে কতগুলি? এই সিএসভি ফাইলের মধ্যে রেকর্ড আছে 570টা। আর কলাম আছে কতগুলি? কলাম আছে মোটামুটি ধরেন এখান থেকে অনেকগুলি কলাম আছে, 32টা। তো যাই হোক, এই ফাইলটাকে আমরা এখন লোড করব পান্ডাসে। কি করে লোড করতে হয়? কমান্ড কি? কমান্ড হচ্ছে pd.read_csv। pd.read_csv কোথা থেকে লোড করব? আমার পাথ বলা লাগতেছে না। কেন? কারণ একই জায়গায় আছে তো, সেজন্য আমি জাস্ট নাম বলে দিলেই হয়ে যাচ্ছে।
কিন্তু সিঙ্গেল কোট দিয়ে বলতাম। যদি একই জায়গায় না থাকতো, যদি ডি ড্রাইভে থাকতো, তাহলে ডি বলে আমি যেভাবে আর কি পাথ দেয়, সেভাবে আমি বলে টলে পাথটা দিতাম। এখন একই জায়গায় আছে, আমি পাথ দিচ্ছি না। তো লোড করবে, লোড করে সে কোথায় রাখবে? এই যে ডেটা ফ্রেমে লাগবে। ধরেন এটার নাম দিলাম DF3। তাহলে DF3 এর মধ্যে এই পুরো 570টা রেকর্ড মিলায়ে এবং অতগুলি কলাম মিলায়ে যে রেকর্ডে থাকবে DF3 এর মধ্যে চলে আসবে। তো চলেন রান করি। চলে এসছে। বিশ্বাস না হলে এবার DF3 কে দেখি। এই যে দেখেন DF3 এর মধ্যে কিন্তু এখানে নিচে 33টা কলাম আছে। 33টা কলাম এবং রো কতগুলি? 569টা রো। কিন্তু এখানে একটা মুশকিল হলো যে সবগুলি রোকে দেখায় না। এখানে উপরের 5টা রোকে দেখায় আর নিচের 5টা রোকে দেখায়। কলামও সবগুলি দেখায় না। মাঝখানে এই যে ডট 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 করে দেয়। এই ডট ডট মানে আরো অনেক কলাম আছে। আবার এই ডট ডট মানে হচ্ছে আরো অনেক রো আছে। এখন সবগুলি দেখার প্রয়োজন মানে যখন যখন আমি এটা বুঝতে পারতেছি যে 569টা রো আছে, কোয়েরি করে দেখতে পারি। আবার যদি আমি মনে করি যে না, আমি সবগুলি দেখবই, এখানে সবগুলি দেখলে একটু স্লো হয়ে যায়, তাহলে আমাদের একটা অপশন আছে pd.set অপশন ডিসপ্লে ম্যাক্স রো নান। এইটা যদি চালাই, তারপরে যদি ডিএফ কে দেখি, এখন কিন্তু দেখেন সবগুলি দেখাচ্ছে। এখন আর কোনো ইয়ে নাই, মিস নাই, সবগুলি দেখাচ্ছে। তাহলে এইটা সেট করে নিতে হয় সবগুলি দেখার জন্য। তবে সবগুলি না দেখাই ভালো, তাহলে পরে আপনার অনেক স্লো হয়ে যায়। লক্ষ লক্ষ রেকর্ড থাকলে তখন স্লো হয়ে যায়। এটাকে যদি আমি ডেসক্রাইব করি, তাহলে এটারও ডেসক্রাইব করে দিচ্ছে। এই 33টা রোরই আমার কোথায়? এখানে তো ফরচুনেটলি সবগুলি তো নিউমেরিক ফিল্ড। যদি কোনো স্ট্রিং থাকতো, যেমন এটা স্ট্রিং ডায়াগনোসিস, ডায়াগনোসিস কিন্তু এই এখানে থাকবে না। স্ট্যাটিস্টিক্যাল এতে কিন্তু ডায়াগনোসিস নাই। দেখেন ডায়াগনোসিস বলে কিছু এখানে নাই। কারণ কি? সে তার নিজের কিছু বুদ্ধি আছে, যেগুলা স্ট্যাটিস্টিক্যাল, যেগুলি স্ট্রিং, সেগুলিকে সে এখানে নিয়ে আসে না। শুধুমাত্র নিউমেরিক ফিল্ড গুলিকেই স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট দেয়। যাই হোক, আজকে তো মোটামুটি অনেক কিছু শিখলেন, অনেক নতুন নতুন জিনিস জানলেন এবং আসল যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের স্বাদ কিন্তু আজকের থেকে মনে হয় পাওয়া যাচ্ছে কিছুটা, নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, মানে এতদিন তো মোটামুটি ধরেন ওই টুকটাক একটা লিস্ট বানাচ্ছিলেন, অ্যারে বানাচ্ছিলেন, তারপরে ওই ধরেন একটা মনে হচ্ছিল যে এইগুলি করে আর কি ডেটা সায়েন্স করতেছি। কিন্তু আজকে মনে হচ্ছে যে না, ডেটা সায়েন্স করতেছি বা ডেটা সায়েন্সের জগতে ঢুকতেছি আসলে। তো এই আর কি, আজকে থাকবে আপনাদের কি বলে এটারে, না আজকে তো কোনো অ্যাসাইনমেন্ট নাই দেখা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট আছে তো, ডেটা ফ্রেম অ্যাসাইনমেন্ট আছে। আমি এই অ্যাসাইনমেন্ট দিব এখানে আপনাদের। এই তো আমি এটা তৈরি করে দিছি। এখন মনে করেন এইটা বানাতে হবে। এটা বানাতে হলে কি কোয়েরি লিখতে হবে এখানে লিখবেন। কি কোয়েরি লিখতে হবে, তাহলে এটা হবে। এইখানে লিখবেন না, এখানে লিখলে তো এটা ওভাররাইট হয়ে যাবে। এখানে লিখবেন। তারপরে এই একটা ডেটা ফ্রেম বানাবেন, মানে আগেরটা দেখে দেখে করবেন আর কি, ওইখানেই করা আছে, কিন্তু একটু ভ্যালু চেঞ্জ আছে। সেগুলি খেয়াল করে কি লিখলে কি হবে সেগুলি এখানে লিখবেন। এই ডেটা ফ্রেমটা সম্পর্কে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে। ওকে আর একজন কেউ কেউ প্রশ্ন করেন যে এটা আমি কিভাবে দিব, সেভ করব কোথায়? কোনো সেভ করার দরকার নাই। এইটা তো কেটে দিলে যা লিখবেন সব সেভ হয়ে যাবে। এই ফাইলটাই পাঠাই দিবেন, ওই যে এই ফাইলটাই ডাউনলোড করবেন, এই ফাইলটাই আপলোড করে দিবেন, শেষ। কাজ করার পরে কাজ না করে আবার আপলোড করেন না, এর কাজ করবেন করে এখানে সেভ দিবেন, তারপরে এই ফাইলটাই আপলোড করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আজকে শেষ করি। স্যার আমরা যে ইন্ডেক্সিংটা দেখলাম এবিসি দিয়ে এ থেকে জেড পর্যন্ত, তো আমার যদি ওখানে যেমন R1 R10 আর মানে R1 থেকে R10 পর্যন্ত 10টা ইন্ডেক্স ছিল, যদি ইন্ডেক্স বেশি থাকতো এবং আমি
এবিসি দিয়ে যে পর্যন্ত দিয়েছি কোনো একটা ভ্যালু দেই না, একটা মিসিং করে দিছি, সেটা কি নাল হিসেবে সেভ হবে? না, ইন্ডেক্স কোনোদিন নাল হইতে পারে না, সেই ক্ষেত্রে এরর দিবে। সমান সংখ্যক না দিলে আপনার হবে না, এরর দিবে। ও না না, সেট ইন্ডেক্স করার আগ পর্যন্ত যেমন কলাম অ্যাড করলাম তখন কি নাল নিবে? কোন জায়গায় করে? এই তো এটা নিয়ে কাজ করতেছি আমরা, এটা নিয়ে কাজ করলাম। এই যে শেষের দিকে ইন্ডেক্স আছে, হ্যাঁ এখানে সেট ইন্ডেক্স ছিল। হ্যাঁ এই যে সেট ইন্ডেক্স, বলেন কি করলাম এখানে সেট ইন্ডেক্সে? এই যে 10টা, এই যে এইটার মধ্যে 10টা ভ্যালু ছিল, এই যে 10টা। হ্যাঁ, নিউ এনডি এখানে এফ থেকে জে পর্যন্ত দিলাম। তো হ্যাঁ সাপোজ দেখা গেল আর 11 আছে, আমি জের পর আর কোনো ভ্যালু দেই নাই, এই নতুন হ্যাঁ, কলামে সেটা কি নাল হিসেবে নিবে? নতুন কলাম এখানে একটা আহ, মনে করেন কলাম না রো, নতুন রো। আহ, যেমন ধরেন স্যার, আমি এখানে আবার দেখি, আপনার জিনিসটা আবার দেখি। এখানে মনে করেন যে আমরা একটা কমাই দিলাম, হ্যাঁ এখানে আই পর্যন্ত দিলাম, তাহলে একটা তো নাই, 9টা আছে এখানে। এখন এটা আমরা রান করলাম, তাহলে এই জিনিসটা আবার প্রথম থেকে করতে হবে, কারণ ওই যে যেহেতু আপনার এই এবিসির মধ্যে এই যে এইখানেই তো এরর দিচ্ছে, আপনি তো ঢুকাইতেই পারতেছেন না। আপনি যখন এখানে কমাই দিচ্ছেন তখন তো এই জায়গাটাতে সমান সংখ্যক না দিলে এখানেই তো দিচ্ছে, তা আপনি তো নাল ভ্যালু আপনি দিতে পারতেছেন না। এরকম আপনাদের আরো অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকবে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, দেখেন, রান করে করে দেখেন। কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে আবার করেন বা সাপোর্ট ক্লাসে করেন, ঠিক আছে? আর অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন, এই ভিডিওগুলি দেখলে অনেক প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে শেষ করি। ভালো থাকবেন সবাই।